এই যে গুন্ডা ভাই, আপনার মাসেলগুলো তো বেশ, জিম করেন নাকি বস্তা টানেন? চুপচাপ থাকুন। আপনার থেকে 3 বছরের ছোট আমি, তাই ভাই ডাকার দরকার নেই। আর মনে রাখবেন, আমি আপনার কিডন্যাপার, জিম ইনস্ট্রাক্টর না। ও মা, বয়সে ছোট কি করে জানলেন? আপনার বান্ধবীদের সাথে যখন কথা বলতেন শুনেছি। আপনার জন্মসাল। ও, তাহলে আমাকে ফলো করতেন? ফলো না করলে কিডন্যাপ করি। তা ফলোটা কই করতেন? আমার ভার্সিটি? না, সেখানে তো যাইনি। আপনার ভার্সিটি চিনি না, তবে রেস্টুরেন্টে বেশ কবার দেখেছি বান্ধবীদের সাথে। আর এই আপনি এত বকবক করেন কেন? কিডন্যাপ করেছি, আপনি ভয় পাবেন। আপনি তো আড্ডা জুড়ে দিছেন। বাবা, আপনাকে ভয় পাবার কি আছে? আপনার কি শিং আছে গুঁতো দিবেন, নাকি দাঁত আছে কামড় দেবেন? আর বয়সে ছোট তা কি হয়েছে? আপনি তো আমাকে বেশ কায়দা করে তুলে এনেছেন। তা নীল সাহেব, আপনার এই 6 প্যাক কি শুধুই দেখানোর জন্য, নাকি রশিটা একটু লুজ করতেও পারেন? একদম ফালতু কথা বলবেন না। এখন আপনার বাবাকে ফোন করব। মোটা অঙ্কের টাকা না দিলে আপনাকে এই বনেই মাটি দেব। আরে তাই তো, আমার ড্যাডি তো অনেক রিচ। তাড়াতাড়ি কল করুন, দেরি করছেন কেন? নীল অবাক হলো। কিডন্যাপ হয়ে কেউ এত খুশি হয়? নেন, নাম্বার বলুন। আমারটা দেবো? ইয়ার কি হচ্ছে? ফ্লার্টিং করেন আপনি আমার সাথে? সে কাঁপা কাঁপা হাতে অরুণীর বাবার নাম্বারে ডায়াল করলো। ওপাশে ফোন রিসিভ হতেই নীলের গলা শুকিয়ে কাট। হ্যালো হ্যালো চৌধুরী সাহেব, আপনার মেয়ে আমার কবজায় 10 কোটি টাকা নিয়ে। কি? কে তুমি? আমার অন্যিমা কই? ওকে কি করছো তুমি? না তো, পটাচ্ছি। যাই হোক, নাম্বার লিখুন 01। আরে ড্যাডিকে বলুন 15 কোটি। 10 কোটিতে কি আজকাল কিছু হয়? আর বলুন ক্যাশ না, কোল্ড বিস্কিট দিতে। নীল ফোন কানে রেখে অরুণীর দিকে হাঁ করে তাকিয়ে রইলো। কই বলো? হ্যাঁ, ওই 10 কোটি না, 20 কোটি লাগবে। মানে কি? কি বলে এসব? যা বলছি তাই করেন, না হলে আপনার মেয়ে জীবিত থাকবে না। ঠিক আছে, ঠিকানা সেন্ড করো, তবে আমার মেয়ের যাতে কিছু না হয়। অরুণী আবার ইশারায় বলছে। বলো, পুলিশ ডাকলে একদম চাটনি বানিয়ে ফেলবো। ফোন রাখার পর নীলা কপাল মুছতে মুছতে বলল, আপনি আমাকে শিখিয়ে দিলেন কেন? আপনার কি মাথা খারাপ? আরে নীলু, আমার কতদিনের শখ ছিল কেউ আমারে এমন জঙ্গলে কিডন্যাপ করবে, মুক্তিপণ চাইবে, জাস্ট লাইক মুভি। তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমার উইশটা পূরণ করেছো। আজব তো, আমি এখানে জীবনের ঝুঁকি নিয়ে ক্রাইম করছি, আর উনি মুভি দেখছেন। ঘটনা বলি এবার চলুন। বনের নির্জনতা ছিঁড়ে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। শ্যাওলা ধরা এক পুরনো কুড়ে ঘরের ভেতর একটা টিমটিমে হারিকেন জ্বলছে। সেখানে চেয়ারের সাথে রশি দিয়ে বাঁধা চৌধুরী ফিলার রাজকন্যা অরণি, আর তার সামনে দাঁড়িয়ে আছে 20 বছর বয়সী টকবগে যুবক নীল। পরনে ছেঁড়া জিন্স আর কালো শার্ট, চোখে মাস্তানি ছাউনি। সে আসলে অরণিকে কিডন্যাপ করে এনেছে, কিন্তু নীল জানতো না সে যাকে কিডন্যাপ করেছে সে আসলে একটা চলন্ত অ্যাটম বোম। খুব খিদে পেয়েছে নীলু, আমার জন্য একটা চিজ বার্গার আর কোক নিয়ে এসো তো। বার্গার? এই ঘন জঙ্গলে কি হোম ডেলিভারি চলে? এখানে লতা পাতা আর বুনো ফল আছে, খাবেন? ছি, আমি কি গরু ছাগল? যাও বার্গার আনো বলছি। নীল মেজাজ হারিয়ে রশিটা খুলে দিল। নেন, হাত খুললাম। মনে হচ্ছে না আপনি পালাবেন। আমায় বার্গার খুঁজতে হবে। কি, পালাবেন না তো? আরে না, তোমার মতো হ্যান্ডসাম কিডন্যাপার পেলে আমি কি পালাতে পারি? বিশ্বাস করো। নীল পাশের ঘর থেকে নিজের জন্য আনা শুকনো রুটি আর ডাল নিয়ে এলো। এই নিন খান, এটাই জুটবে এখন। এই ছাইপাশ আমি খাবো? ও মাই গড, আমার পেটে তো আলসার হয়ে যাবে। ওরে আমার বড় লোক রে, নবাবের বেটি, খান বলছি, না হলে না খেয়েই মরবেন। এই না বললে বার্গার আনবে। বলছি, পরে ভাবলাম কই পাবো না। নীলের ধমক শুনে অরণি ঠোঁট উল্টে ছোট বাচ্চার মতো ভ্যা করে কেঁদে দিল। নীল আকাশ থেকে পড়ল। আরে থামেন, মহা মুসিবত তো। আপনি কাঁদছেন কেন? তুমি আমাকে ধমক দিলে কেন? মাস্তানি দেখাচ্ছ? আমি ড্যাডিকে বলে দিব। আচ্ছা বাবা, ভুল হয়েছে, কান ধরছি। এখন থামেন, আমি দেখছি আশেপাশে কোনো দোকান পাওয়া যায় কিনা বা বার্গার পাওয়া যায় কিনা। আপনি খবরদার এই ঘর থেকে বের হবেন না। আচ্ছা, বের হব না। নীল ঘর থেকে বের হতেই অরণি চোখের জল মুছে একটা শয়তানি হাসি দিল। সে চুপি চুপি পেছনের জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে পড়ল। অন্ধকারে দিক বিদিক না দেখে সে দৌড়তে শুরু করলো। এদিকে নীল অনেক খুঁজে বেশ দূরে একটা দোকান পেল। ও কাকু,
দুটো বার্গার দাও তো। বসেন বাবু। দোকানে দুটি বার্গার প্যাকেট করে। নীল অবাক হয়ে যায়। কিন্তু এইখানে বার্গারের দোকান আসলো কই থেকে কাকু? জঙ্গলেও বার্গার পাওয়া যায়? ওই আপনাদের মতো 2-4 জন আছে বাবু, তাদের জন্য। কাকু দাঁত বের করে হাসি দেয়। নীল বুঝেছে লোকটাকে বুঝিয়েছে, তাই কথা না বাড়িয়ে বসে থাকে। কাকু বার্গারের প্যাকেট হাতে দিলে নীল উঠে দাঁড়ায়, তারপর হাঁটতে থাকে। হঠাৎ সামনে নীলের সাথে ধাক্কা লাগে কারো। নীল হাতে একটা প্যাকেট নিয়ে ফিরছিল তখন সামনে তাকিয়ে নীল চমকে ওঠে। ইস, ধরা পড়ে গেলাম। নীল দেখে এ তো অরুণী, সে পালাচ্ছে। নীলের চোখ কপালে। ওরে শয়তান মেয়ে, আপনি না বললেন পালাবেন না? এত বড় হিম্মত! অরুণী কথা না বলে উঠে দৌড় লাগায়। নীল তাকে ধরার জন্য দৌড় দিল। অরুণীও শাড়ির সামনে দৌড়তে দৌড়তে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ার চেষ্টা করলো। এক পর্যায়ে নীল তাকে জাপটে ধরে ফেললো। অরুণী নীলের বুকে দুমদাম কিল ঘুষি মারতে শুরু করলো। ছাড়ো আমায়, পিচ্চি গুন্ডা কোথাকার। ধস্তাধস্তির মাঝে নীল পা পিছলে পড়ে গেল, আর অরুণীও ছিটকে গিয়ে একটা কাঁটা ঝোপের ওপর পড়লো। ও মা গো, মরে গেলাম। অরুণী তার পায়ে একটা বড় কাঁটা বিঁধিয়ে ফেলেছে। সে বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে লাগলো। নীল উঠে এসে তাকে এক ঝটকায় কোলে তুলে নিল। এত চেঁচাবেন না তো, জঙ্গল মাথায় তুললেন একদম। নীল তাকে কোলে করে কুড়ে ঘরে নিয়ে এলো। বিছানায় বসিয়ে এসে অরুণীর পা নিজের কোলের ওপর রাখলো। কাঁটাটা বের করার জন্য হাত দিতেই অরুণী আবার চিৎকার শুরু করলো। আরে চুপ করেন, আপনার মতো সিনিয়র মেয়ে এমন বাচ্চাদের মতো কাঁদে কেন? তখন তো খুব ডার্ট দেখাচ্ছিলেন। হুম, লাগছে তো। নীলু প্লিজ আস্তে বের করো। নীল খুব সাবধানে কাঁটাটা বের করে ফেললো। অরুণী অবাক চোখে নীলের দিকে তাকিয়ে রইলো। এই দুর্ধর্ষ গুন্ডা ছেলেটার ভেতর এত মায়া লুকিয়ে আছে। নীল নিজের শার্টের হাতা ছিঁড়ে অরুণীর পায়ে ব্যান্ডেজ করে দিল। আপনি যদি না পালাতেন তবে কি এই অবস্থা হতো? কি বলেছিল পালাতে? আমি তো জাস্ট চেক করছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। আই মিন কতটা সিরিয়াসলি কিডন্যাপ করেছো। একটু যদি অ্যাডভেঞ্চার না থাকে চলে। নীল দীর্ঘশ্বাস ফেলে অরুণীর দিকে বার্গারের প্যাকেটটা এগিয়ে দিল। কে বলেছিল পালাতে? নিন, অনেক কষ্টে মাইলখানেক হেঁটে এই ঠান্ডা বার্গারটা জোগাড় করেছি। এবার খেয়ে শান্ত হন রাজকুমারী। অরুণী হাসি মুখে বার্গারে কামড় দিল। অন্ধকার ঘরটা তখন দুই অসমবয়সী মানুষের খুনসুটি আর এক অদ্ভুত ভালো লাগায় ভরে উঠল। নীলের মনে হলো এই কিডন্যাপটা তার জীবনের সবচেয়ে মধুর ভুল হতে চলেছে। কুড়ে ঘরের ভেতর তেলের হারিকেনটা মৃদু আলো ছড়াচ্ছে। নীল অরুণীর ব্যান্ডেজ করা পায়ের দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলল। তার কিডন্যাপ করার মিশনটা যে এভাবে হাসির খোরাক হবে সে স্বপ্নেও ভাবেনি। অরুণী বার্গারে একটা কামড় দিয়ে মুখটা এমন করলো যেন সে বিষ খাচ্ছে। নীলু, এই বার্গারের প্যাটি তো মনে হচ্ছে জুতার সোলের চেয়েও শক্ত। আর চিজ কই? চিজের বদলে কি এখানে ডালডা দিয়েছে? শুনুন ম্যাডাম, এই জঙ্গলের ধারে যে দোকানে এই বার্গারটা পাওয়া গেছে সেখানে চিজের বদলে যে সাবান দেয়নি, এটাই আপনার ভাগ্য। আর দয়া করে আমাকে নীলু ডাকবেন না। আমি কি আপনার পোষা বিড়াল? বিড়াল হলে তো ভালোই হতো, কোলে নিয়ে বসে থাকতাম। তা নীল সাহেব, আপনার এই কিডন্যাপ করার আইডিয়াটা কার? মুভি দেখে ইন্সপায়ার্ড হয়েছেন নাকি ইন্টারনেটে হাউ টু বি আ ফেইল্ড কিডন্যাপার লিখে সার্চ দিয়েছিলেন? আপনি বড্ড বেশি কথা বলেন। আমি গরিব হতে পারি কিন্তু আমার একটা ইজ্জত আছে। আপনাকে কিডন্যাপ করেছি টাকা আদায়ের জন্য, আপনার লেকচার শোনার জন্য নয়। ইজ্জত? এই ছেঁড়া শার্ট আর জঙ্গলি বেশে ইজ্জত খুঁজছেন? তার চেয়ে বরং আমার পার্সোনাল মেকানিক হয়ে যান। ড্যাডি আপনাকে এর চেয়ে বেশি বেতন দিবে। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে আপনার মুখে ওই শক্ত বার্গারটা স্কচ টেপ দিয়ে আটকে দেব। নীল রাগে গজগজ করতে করতে কুড়ে ঘরের বাইরে গিয়ে বসলো। অরুণী মুচকি হেসে বার্গারের বাকি অংশটুকু সাবার করলো। তার কেন যেন এই পিচ্ছি গুন্ডাটাকে পচাতে খুব মজা লাগছে। রাত যত গভীর হচ্ছে জঙ্গলের ঠান্ডা তত বাড়ছে। কুড়ে ঘরের ভাঙা জানালা দিয়ে হিমশীতল হাওয়া ভেতরে ঢুকছে। নীল বাইরে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে বসেছিল, কিন্তু শীতের তীব্রতায় সে ভেতরে আসতে বাধ্য হলো। এসে দেখলো অরুণী মেঝেতে পড়ে থাকা একটা পাতলা কাঁথার উপর গুটি মেরে শুয়ে আছে। তার সারা শরীর কাঁপছে। নীল ভাবলো মেয়েটা আবার কোনো নাটক করছে না তো। এই যে ম্যাডাম, এখন আবার কিসের অভিনয়? মেঝেতে শুয়ে কি ফিটনেস টেস্ট করছেন? অরুণী কোনো উত্তর দিল না। নীল একটু কাছে গিয়ে দেখলো অরুণীর নিঃশ্বাস খুব দ্রুত চলছে। সে কপালে হাত দিতেই চমকে উঠলো, শরীর আগুনের মতো পড়ছে। সর্বনাশ, আপনার তো ধুম জ্বর। ওই যে জঙ্গলে দৌড়াদৌড়ি করে পায়ে কাটা ফুটিয়েছেন, মনে হয় ইনফেকশন হয়ে গেছে। নীল একটা গামছা ভিজিয়ে অরুণীর জলপট্টি দিতে শুরু করলো। অরুণী জ্বরের ঘরে বিড়বিড় করছে। নীল যখন তার কপাল মুছিয়ে দিচ্ছিল, হঠাৎ অরুণী তার দুহাত দিয়ে নীলের হাতটা শক্ত করে জাপটে ধরলো। ঠান্ডা, খুব ঠান্ডা লাগছে। প্লিজ আমাকে ছেড়ে যেও না।
নীল অপ্রস্তুত হয়ে পড়ল। আরে ছাড়ুন, আমি তো জলপট্টি দিচ্ছি। আপনি তো দেখছি জ্বরের ঘরে আমাকে বালিশ ভেবে বসে আছেন। কিন্তু অরুণী তাকে ছাড়লো না, উল্টে নীলকে নিজের গায়ের কাছে টেনে নিল। অরুণীর গায়ের সেই তপ্ত উত্তাপ নীলের শরীরে এক অদ্ভুত কম্পন সৃষ্টি করলো। নীল চেয়েও নিজেকে সরাতে পারছিল না। জ্বরের ঘরে থাকা অরুণী এখন সম্পূর্ণ অবুঝ। সে নীলকে জড়িয়ে ধরে তার বুকের ভেতর মুখ লুকালো। নীলের পৌরুষার অরুণীর নারীত্বের ঘ্রাণ সেই নিস্তব্ধ ঘরে এক মায়াবী পরিবেশ তৈরি করলো। নীল অনুভব করলো অরুণীর উষ্ণ নিঃশ্বাস তার গলায় আছড়ে পড়ছে। ঘরেই বিড়বিড় করে বলল। নীল, কেন আমাকে এত কষ্ট দাও? তার কণ্ঠস্বরে এক করুণ আরতি ছিল। নীল বোকা বনে গেল। জ্বরের ঘরে মেয়েটা কি বকছে। আর মনেই অরুণীর চুলে হাত রাখলো। ধীরে ধীরে পরিস্থিতি চাপে পাল্টে গেল। জ্বরের সেই তপ্ত উত্তাপ কখন যে কামনায় রূপ নিল তারা কেউ টের পেল না। নীল অরুণীর বুকটা তুলে ধরলো। হারিকেনে নিভু নিভু আলোয় অরুণীর ঠোঁট দুটো কামরাঙা ফলের মতো লাল হয়ে আছে। নীল নিজের নিয়ন্ত্রণ হারালো। সে অরুণীর ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিল। অরুণীও ঘোরের মাঝে সাড়া দিতে লাগলো। দুজনের শরীরের ঘর্ষণ আর তপ্ত নিঃশ্বাস সেই শীতল কুড়ে ঘরকে এক উষ্ণ অগ্নিকুণ্ডে পরিণত করলো। নীলের হাত অরুণীর জামার বোতামগুলো আলগা করতে শুরু করলো। শরীরের প্রতিটি ভাঁজে নীলের আঙ্গুলের ছোঁয়া অরুণীর জ্বরের ঘোরের তৃষ্ণাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। নীল খুব সন্তর পরে অরুণীর নমনীয় শরীরকে নিজের করে নিতে শুরু করলো। তাদের মিলন ছিল অনেকটা ঝড়ের মতো, তীব্র, আদিম এবং অনিবার্য। মেঝের সেই সাধারণ কাঁথার উপর তারা একে অপরের মাঝে বিলীন হয়ে গেল। প্রতিটি স্পর্শে ছিল আগুনের আঁচ, আর প্রতিটি নিঃশ্বাসে ছিল নিবিড় পাওয়ার ব্যাকুলতা। কি দীর্ঘক্ষণ ধরে চলা সেই গম্ভীর এবং বিস্তারিত শারীরিক ঘনিষ্ঠতা তাদের দুজনকে ক্লান্তির চরম সীমায় পৌঁছে দিল। শেষে তারা একে অপরকে জড়িয়ে ধরে সেই মেঝের ওপরই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ভোরের প্রথম আলো যখন কুড়ে ঘরের ফুটো দিয়ে ভেতরে ঢুকলো তখন নীল আর অরুণী একে অপরের বাঁকুডোরে বন্দী। অরুণীর জ্বর ছেড়ে গেছে, কিন্তু তার গায়ের ওপর নীলের হাত আর নীলের গায়ের ওপর অরুণীর পা অবস্থাটা বড্ড শোচনীয়। প্রথম চোখ মেলল অরুণী। সে দেখলো তার শরীরের অর্ধেকটা অনাবৃত এবং সে একজন কিডন্যাপারকে জড়িয়ে ধরে শুয়ে আছে। অরুণী ফোন কাটলো, চিৎকার দিয়ে উঠলো। মরে গেছি রে। অরুণী কান ফাটানো চিৎকার দিয়ে ওঠে। আকাশ থেকে পড়ার মতো লাফিয়ে উঠলো নীল। সে দেখলো তার গায়ের শার্টের অর্ধেক বোতাম নেই এবং অরুণী তার দিকে খুনি দৃষ্টিতে তাকিয়ে আছে। এসব এসব কি? আপনি আমার উপর এভাবে শুয়ে আছেন কেন? আমি কি আপনার লেপ নাকি? চুপ কর হারামি। তুই আমার ইজ্জত নিয়েছিস। তুই কিডন্যাপার না, তুই তো একটা জানোয়ার। আরে শোনেন তো, আপনি তো আমাকে জাপটে ধরেছিলেন জ্বরের ঘরে। আপনি তো আমাকে নীলু নীলু বলে টেনে নিলেন। আমি তো ভেবেছিলাম আপনি মারা যাচ্ছেন, তাই সেবা করতে গিয়েছিলাম। সেবা? এই তোর সেবা? তুই আমার জামার বোতাম খুলে সেবা করিস? পিচ্চি শয়তান। ড্যাডিকে বলে তোকে আমি ফাটা কেষ্টে ঝুলাবো। আরে আমার শার্টের বোতামগুলো তো আপনিই টেনে ছিঁড়েছেন। দেখুন আমার বুকে নখের দাগ। আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন নাকি আমি আপনাকে? দুজনেই বিছানা থেকে ছিটকে দূরে গিয়ে দাঁড়ালো। অরুণী রাগে আর লজ্জায় নিজের শাড়ি ঠিক করতে লাগলো, আর নীল নিজের ছেঁড়া শার্টের দিকে তাকিয়ে কপাল চাপড়াতে লাগলো। দুজনের মুখেই এখন হাজারটা অভিযোগ, কিন্তু ভোরের সেই শীতল হাওয়ায় রাতের সেই উষ্ণতা তখন দুজনকে মনে করিয়ে দিচ্ছিল যে ঘটনাটা আসলেও ঘটে গেছে। এখন কি হবে? আর হবে, মুক্তিপণের টাকায় নতুন শার্ট কিনবো আর আপনার জন্য পিল কিনবো। এখন চুপচাপ বসুন, ড্যাডির ফোন আসার সময় হয়েছে। অরুণী ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললো। এই অদ্ভুত সম্পর্কের মোর্চে কোথায় গিয়ে থামবে তা এখন দুজনেরই অজানা। কিছুক্ষণ পর বনের স্নিগ্ধতা চিরে পুলিশের সাইরেনের শব্দ আর অরুণীর বাবার আকাশ বাতাস কাঁপানো চিৎকার প্রতিধ্বনিত হচ্ছে। অরুণী আর নীল এখন বনের গভীরে অরুণী আর হিমেল এখন তখন বনের গভীর ঝোপের ভিতর লুকিয়ে তারা দৌড়ে ছিটছিল। আরে আপনি দৌড়াচ্ছেন কেন? আপনার বাবা তো টাকা না এনে উল্টা আমাকে পুলিশে দিতে আসছে। সেজন্যই আপনার সাথে দৌড়াচ্ছি। বাবার উপর রাগ করলাম, ভেবেছি অর্ধেক টাকা আমি মারবো। আজব। নীলের শার্ট ঘামে ভেজা, কপালে যন্ত্রণার ভাঁজ। পুলিশের একটা গুলি তার পায়ের পেশি ছুঁয়ে চলে গেছে। রক্তে ভিজে একাকার হয়ে গেছে তার পরনের মলিন জিন্স। অর্ণি, পাগলামি করিস না মা, ফিরে আয়। ওই জানোয়ারটা তোকে মেরে ফেলবে। তোকে উদ্ধার করতে আমি পুরো পুলিশ বাহিনী নিয়ে এসেছি। নীল অরুণকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো, তার কণ্ঠে এক অদ্ভুত কাতরতা। পালান অরণি, আপনার বাবা এসেছে, পুলিশ এসেছে, ধরা দিলে আমি নির্ঘাত এনকাউন্টারে মরবো আর আপনি রাজপ্রাসাদে ফিরে যাবেন। যান বলছি, আমার জীবন নিয়ে আপনার খেলার দরকার নেই। অরুণিত উল্টে নীলের শার্টের কলার শক্ত করে ধরলো। তার বড় বড় চোখে এখন এক অদ্ভুত জেদ আর উত্তেজনার ঝিলিক। চুপ করো, চুপ করো তো পিচ্চি গুন্ডা। এখন ধরা দিলে তো লাইফটা আবার সেই বোরিং ড্রয়িং রুমে বন্দি হয়ে যাবে। আর তোমাকে এই অবস্থায় ফেলে আমি যাব? নো, নেভার।
চলো দৌড়াও। নীল অবাক হয়ে দেখলো যে মেয়েটা একটু আগে পালাতে গিয়ে পায়ে কাটা ফুটিয়ে বাচ্চাদের মতো কাঁদছিল, সে এখন তাকে নিজের কাঁধে ভর দিয়ে বনের আরো গভীর টেনে নিয়ে যাচ্ছে। পুলিশ তাদের ছায়া দেখে চিৎকার করে উঠলো। ওই যে ওরা, ফায়ার! অরণি আর নীল বনের ঘর লতাপাতা মারিয়ে এগোচ্ছে। নীলের পা থেকে টপ টপ করে রক্ত ঝরছে, প্রতিটি কদমে সে নরক যন্ত্রণা পাচ্ছে। পেছনে পুলিশের বুটের শব্দ আর টর্চের আলো তাদের পিছু ছাড়ছে না। অরণি তার শাড়ির কুচি উপরে তুলে রেখেছে, হাত দৌড়াতে সুবিধা হয়। ড্যাডি ভাবছে আমি খুব বিপদে আছি, কিন্তু ও জানে না ওর মেয়ে এখন হলিউড মুভির হিরোইন সাজতে ব্যস্ত। চলো নীলু, ওই সামনে একটা পুরনো পাথরের আস্তানা দেখা যাচ্ছে, ওখানে লুকাতে হবে। তারা বনের এক প্রান্তে পাথুরে একটা গুহার মতো জায়গায় গিয়ে ঢুকলো। জায়গাটা ঘন লতা গুল্মে ঢাকা, বাইরে থেকে সাধারণ চোখে বোঝা অসম্ভব। ভেতরে ঢুকেই নীল ধপাস করে মাটিতে পড়ে গেল। তার মুখ রক্তশূন্য হয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে। উফ, মরে গেলাম। আপনি আমার সাথে এলেন কেন? তখন তো ঠিকই পালাইতে চাইছেন, এখন কেন এই নাটক করে জীবনটা রিস্কে ফেললেন? অরণি এক মুহূর্ত সময় নষ্ট না করে তার দামি সিল্কের শাড়িটা আঁচলটা খচখচ ছিঁড়ে ফেললো। সে নীলের পায়ের কাছে হাঁটু গেড়ে বসলো। ধুর বোকা, তখন ভেবেছিলাম তুমি একটা পচা ছেলে, জাস্ট বোরিং, টাকার জন্য কিডন্যাপ করেছো। কিন্তু এখন দেখছি তুমি তো বেশ সাহসী, আর এত সহজে ধরা দিলে তো অ্যাডভেঞ্চারটাই মাটি হয়ে যেত। কিডন্যাপ হওয়ার পর পুলিশের হাত থেকে এই পালিয়ে বেড়ানো পুরো জম্পেশ একটা ব্যাপার, আমি মুভিতে দেখেছি। পাগল, আজ তো একটা পাগল আপনি। এখানে আমার জান যায় যায় অবস্থা, আর উনি জম্পেশ অ্যাডভেঞ্চার খুঁজছেন। অরণি কুড়ে ঘর থেকে আনা তার ভ্যানিটি ব্যাগ থেকে একটা নেল কাটার আর দিয়াশলাই বের করলো। সে নীলের ক্ষতের কাছে গিয়ে গম্ভীর মুখে বলল, নীলু, এই শার্টের হাতাটা কামড়ে ধরো, আমাকে গুলিটা বের করতে হবে, না হলে সেপটিক হয়ে পা কেটে ফেলতে হবে। কি আপনি করবেন? আপনি কি ডাক্তার না কি কসাই? নেল কাটার দিয়ে গুলি বের করবেন? চুপ, একদম কথা বলবে না, কথা বললে মন অন্যদিকে যাবে, তখন হাড় কেটে ফেলবো কিন্তু। অরণি দিয়াশলাই চালিয়ে নেল কাটারের অগ্রভাগ গরম করে নিল। তারপর যেই না সে নীলের ক্ষতের গভীরে ওটা ঢোকালো, নীল গগন বিদারী চিৎকার দিয়ে উঠল। আহ, ওরে মাগো, মেরে ফেললো রে। দোহাই আপনার, পুলিশে দিয়ে দেন, তাও আমাকে এভাবে জবাই করবেন না। আরে থামো, বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করো না। এই তো দেখা যাচ্ছে, এই যে বেরিয়ে গেছে। অরণি সত্যি সত্যি ক্ষতের ভেতর থেকে সীসার দানাটা বের করে আনলো। রক্ত ফিনকি দিয়ে ছুটছে। সে নিজের দামি সিল্কের আঁচল দিয়ে ঘষে নীলের পা ব্যান্ডেজ করে নিল। নীল তখন দরদর করে ঘামছে আর বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। অরণি তার কপালে জমে থাকা ঘাম নিজের হাত দিয়ে আলতো করে মুছে দিয়ে বলল, এখন কেমন লাগছে বাবু? ব্যথা একটু কমেছে? খবরদার বাবু ডাকবেন না, আমি আপনার কিডন্যাপার, আপনার বয়ফ্রেন্ড না। হ্যাঁ হ্যাঁ, খুব তো বড় কিডন্যাপার, গুলি খেয়ে তো আমার কোলে মাথা রেখে ভ্যা ভ্যা করে কাঁদলে। রাত বাড়ার সাথে সাথে বনের ভিতর হাড় কাঁপানো শীত নামতে শুরু করলো। নীলের শরীর গুলির বিষ আর ঠান্ডার ধাক্কায় কাঁপতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই তার শরীরে ধুম জ্বর চলে এলো। সে জ্বরের ঘোরে কাঁপতে কাঁপতে অরুণীকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো। অরুণী তাকে উষ্ণতা দেওয়ার জন্য আরো কাছে টেনে নিল। নীলু, তোমার গা তো আগুনের মতো পুড়ছে, আমাকে আরো শক্ত করে ধরো। নীল জ্বরের ঘোরে বিড়বিড় করে, ঠান্ডা, অরণি প্লিজ আমাকে ছেড়ে যেও না, অন্ধকার ভয় লাগে। অরণি দেখলো নীল তাকে পাগলের মতো চাপটে ধরেছে। নীলের শরীরের সেই তপ্ত নিঃশ্বাস অরণির ঘাড়ের কাছে আছড়ে পড়ছে। বনের সেই অন্ধকার আস্তানায় পাথরের মেঝেতে তাদের দুজনের শরীরের স্পর্শ এক অন্যরকম মায়ার সৃষ্টি করলো। অরণির ভেতরেও এক নাম না জানা শিহরণ শুরু হলো। সে নীলের মুখটা নিজের দুই হাতের আঁচলায় তুলে নিল। নীল জ্বরের ঘোরের তৃষ্ণায় অরণির ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ালো। অরণি এবার আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলো না। সে নীলের বলিষ্ঠ উত্তপ্ত শরীরে নিজের নমনীয়তা সঁপে দিল। বনের সেই নিস্তব্ধ অন্ধকার গুহায় তাদের আদিম আকাঙ্ক্ষা ডানা মেলল। নীল জ্বরের উত্তেজনায় অরণির শাড়ির আঁচল সরিয়ে তার কাঁধে নিজের ঠোঁট ডুবিয়ে নিল। প্রতিটি স্পর্শে ছিল আগুনের আঁচ। অরণি নীলের চুলের ভেতর আঙ্গুল চালিয়ে তাকে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। নীল তার পায়ের অসহ্য যন্ত্রণা ভুলে গিয়ে অরণির নারীত্বের নেশায় বুঁদ হয়ে গেল। তাদের মিলন ছিল বন্য ঝড়ের মতো তীব্র, অসংযত এবং ব্যাকুল। নীলের ঘামে ভেজা পেশিবহুল বুক আর অরণির নরম তপ্ত শরীরের ঘর্ষণে সেই অন্ধকার গুহা যেন এক উষ্ণ স্বর্গ হয়ে উঠল। দীর্ঘ সময় ধরে চলা সেই শরীরী খেলায় তারা একে অপরকে সম্পূর্ণ নিঃশেষ করে দিল। কামনার সেই চরম মুহূর্তে বনের হিংস্রতাও যেন থমকে গিয়েছিল। শেষে তারা একে অপরকে নিবিড়ভাবে জড়িয়ে ধরে সেই মেঝের ওপরেই গভীর ঘুমে তলিয়ে গেল। সকালে যখন সূর্যের আলো ঝোপের ফাঁক দিয়ে গুহার ভেতরে ঢুকলো, নীলের ঘুম প্রথম ভাঙলো। সে দেখলো অরণি তার বুকের ওপর মাথা রেখে অঘরে ঘুমোচ্ছে। গত রাতের কথা সব মনে পড়তেই নীলের মেজাজ চড়ে গেল। সে অরণিকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে বলল, এসব কি? আপনি আবার আমার সুবিধা নিলেন কেন? আপনি কি মানুষ নাকি সুযোগ সন্ধানী ডাইনি?
অরুণী চোখ ডলতে ডলতে বিরক্ত হয়ে উঠে বসলো। নীলের এমন কথা শুনে আর রাগে তরতর করে সপ্তম আসমানে উঠে গেল। সুবিধা নিলাম মানে? তুমি তো আমাকে জ্বরের ঘোরে জাপটে ধরে আদর করছিলে, আমি তো তোমার সেবা করতে গিয়ে নিজের সব হারিয়েছি, আর এখন আমাকেই দোষ দিচ্ছ? সেবা? এই আপনার সেবা? জামা কাপড় খুলে মানুষের ইজ্জত নিয়ে নেওয়া কি সেবা? আপনি বড়লোকের বকে যাওয়া মেয়ে, চরিত্র বলে তো আপনাদের কিছু নেই। আপনি তো স্রেফ মজার জন্য আমার সাথে এসব করেছেন। চরিত্রের কথা তুমি একদম বলবে না। তুমি আমাকে কিডন্যাপ করেছো টাকার জন্য। তুমি তো একটা ক্রিমিনাল। আর গত রাতে যা হয়েছে ওটা তোমার ভালো লেগেছে বলেই হয়েছে। এর আগের দিন তো তুমিও করলে। এখন ধোয়া তুলসী পাতা সেজে আমাকে অপমান করতে এসো না। আমি টাকার জন্য কিডন্যাপ করেছি ঠিকই, কিন্তু আপনার মতো লম্পট হতে চাইনি। আপনার সাথে পালানোই আমার জীবনের বড় ভুল। এখন বের হন এখান থেকে, আমি একাই পালাবো। যাও, দেখি কেমন পারো। গুলি খাওয়া পা নিয়ে এক পা নড়তেই তো বুঝবে মজা। আমার সাহায্য ছাড়া তুমি বনের 1 ইঞ্চিও পার হতে পারবে না। দুজনেই রাগে দুই দিকে মুখ ঘুরিয়ে বসে রইল। একদিকে পুলিশ বন ঘিরে ফেলেছে, অন্যদিকে গুহার মাঝে এই দুই পলাতক যুগলের ঝগড়া তুঙ্গে। অরুণী মনে মনে ভাবলো, আর এই অসভ্য ছেলেটাকে নিয়ে কি যে করি। মায়া দেখিয়েছে, বড় ভুল করেছি। নীল ভাবছিল এই মেয়েটা কিডন্যাপার না, ও তো আমার মান সম্মান আর জীবনের জন্য বড় আজরাইল। গুহার ভেতর ঝগড়াটা তখন বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে। অরুণী তার শাড়ির আঁচলটা ঠিক করতে করতে নীলকে অভিশাপ দিচ্ছে, আর নীল তার ব্যান্ডেজ করা পা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গুহার দেওয়ালে লাথি মারার চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে ঝোপঝাড় চিরে একদল মানুষ চিৎকার করতে করতে বেরিয়ে এলো। তাদের হাতে বর্ষা, গায়ে ছাল বাকল আর মাথায় অদ্ভুত সব পালক। তারা কোনো পুলিশ নয়, তারা এই বনেরই এক আদিম উপজাতি গোষ্ঠী। নীল আর অরুণী ভয়ে একে অপরকে জড়িয়ে ধরলো। একটু আগের ঝগড়া নিমেষেই উধাও। এরা কারা? আপনার ড্যাডি কি এখন অ্যামাজন থেকে লোক হায়ার করেছে আমাকে ধরার জন্য? চুপ করো, এরা তো অরিজিনালি জঙ্গলি। দেখো ওদের হাতে বড় বড় বর্ষা। উপজাতিদের সর্দার এগিয়ে এলো, বিশাল তার চেহারা। সে নীল আর অরুণীকে দেখে তার ভাষায় কি যেন একটা ঘোষণা করলো। সাথে সাথে একদল জঙ্গলি এসে নীলকে চ্যাংদোলা করে তুলে নিল। আরে ছাড়ো, আমাকে কোথায় নিচ্ছ? আমি কিডন্যাপার, আমি তোমাদের কলিগ। আরে ছাড়ো বলছি। অরুণীকেও তারা সম্মানের সাথে ধরে নিয়ে গেল তাদের গ্রামে। সেখানে গিয়ে নীলকে একটা বাঁশের খুঁটির সাথে বেঁধে রাখা হলো। কিছুক্ষণ পর এক বৃদ্ধা এসে নীলের শার্ট ছিঁড়ে ফেলে তাকে একটা রঙিন ধুতি পরিয়ে দিল, আর গলায় মস্ত বড় এক হাড়ের মালা। অরুণী দূর থেকে দেখে হাসিতে ফেটে পড়লো। ও মাই গড নীলু, তোমাকে তো একদম টারজান লাগছে। এখন একটা চিৎকার দাও তো দেখি। হাসবেন না অরণি, এরা আমাকে হাড়ি পাতা দিয়ে সেদ্ধ করে খেয়ে ফেলবে। আপনার জন্যই আজ আমার এই হাল। কিন্তু আসল নাটক শুরু হলো তখন, যখন সর্দার এসে ঘোষণা করলো যে তাদের গোত্রের নিয়ম অনুযায়ী কোনো কপতি যদি বনের পবিত্র গুহায় এক রাত কাটায় তবে তাদের বিয়ে দিয়ে দেওয়া অনিবার্য, না হলে বনদেবতা রুষ্ট হবেন। বনের মাঝখানে বিশাল আগুন চালানো হয়েছে, ঢোল বাজছে দুমদুম দাদুম। নীলকে বনের সাজিয়ে আর অরুণীকে বুনো ফুলের মালায় কোণের সাজিয়ে আগুনের সামনে বসানো হলো। সর্দার অদ্ভুত মন্ত্র করছে। প্রথমে মজা হিসেবে নিলেও তারা দুজনেই তখন হতভম্ব। কি করবে না করবে ভেবে পাচ্ছে না। অরণি, কিছু একটা করুন। আমি এই জঙ্গলি বিয়ে করতে চাই না, আমার এমনিতেই লাইফ বরবাদ। আপনাকে বিয়ে করার চেয়ে কচু গাছে ফাঁসি দেওয়া ভালো। আরে চুপ করো তো, ফ্রিতে বিয়ে হচ্ছে, কোনো খরচ নেই। আর দেখো ওরা তোমাকে কত সম্মান দিচ্ছে। শ্বশুরবাড়ি হিসেবে এই জঙ্গল কিন্তু মন্দ না। আপনার তো মজাই হবে। আপনি তো রাজকন্যা, এখানে এসে রানী হয়ে যাবেন, আর আমাকে ওরা সারাদিন বল্লম দিয়ে খোঁচাবে। না রে, যাই বলি, কি যে হবে এখন। ধুর, আপনাকে তো সিরিয়াস লাগছে না। আমি ডাকি, এই যে সর্দার ভাই, আমরা বিয়ে করব না? সর্দার এগিয়ে আসলো। নীল কিছু বলতে গেলে চ্যাংদোলা করে বিয়ে পড়ানো শুরু করলো। নীল যতই ইশারায় বোঝায় সর্দার বোঝে না, উল্টে বাড়ি মারে। নীল আর ভয়ে কিছু বলে না। নীল বুঝতে পারে আর লাভ নেই, তাই বাধ্য হয়ে চুপচাপ বিয়ে করে। অরুণী হাসবে না কাঁদবে বোঝে না। অ্যাডভেঞ্চার নিতে এসে এত অ্যাডভেঞ্চার পাবে সে কল্পনাও করেনি। বিয়ে শেষ হতেই উপজাতিরা তাদের জন্য একটা বিশেষ বাসর ঘর বরাদ্দ করলো। সেটা মাটির ওপরে নয়, মস্ত বড় একটা গাছের ওপর বানানো মাচা। মই দিয়ে তাদের উপরে তুলে দেওয়া হলো এবং মইটা সরিয়ে নেওয়া হলো যাতে তারা পালাতে না পারে। আরে এসব কি হচ্ছে? এই কি করছেন আপনারা? বাহ, এটা তো দারুণ অ্যাডভেঞ্চার। আপনি আসলে পাগল। কি সব বিয়ে হচ্ছে, আবার গাছের উপর বাসর করতে দিছে? এসব কোনো কথা? এই যে ভাই, এসব কি? চিং পাং চুং হুক্কা হু।
নীল ডাক দিলে সর্দারের লোকেরা বর্ষা দিয়ে খোঁচা দেয়। নীল আহ করে ওঠে। অরুণী হাসতে থাকে। নীল চিন্তা ভয়ে শেষ, কিন্তু অরুণী গোটা বিষয়টা খুব মজা হিসেবে নিয়ে নিয়েছে। গাছের ওপরে সে ছোট্ট মাচায় অরুণী আর নীল এখন একদম একা। নিচে জঙ্গলিদের নাচের শব্দ শোনা যাচ্ছে। গাছের ডালে ঝোলানো হারিকেনটা দুলছে। নীল এক কোণে বসে গাল ফুলিয়ে আছে। কি হলো বড় সাহেব, বাসর রাতে কি বউয়ের সাথে ঝগড়া করেই কাটাবেন? শুনুন, গত রাতে যা হয়েছে ওটা ছিল একটা ভুল, কিন্তু এই জঙ্গলিরা যা করলো ওটা তো একটা ট্র্যাজেডি। অরুণী মুচকি হেসে নীলের কাছে এগিয়ে এলো। বনের ফুলের গন্ধে অরুণীর সারা শরীর মমা করছে। সে নীলের হাড়ির মালাটা টেনে নিজের দিকে ফেরালো। নীলু, গত রাতটা যদি ভুল হয় তবে আজ রাতটা কিন্তু একদম অফিসিয়াল। জঙ্গলিদের মতে আমি এখন তোমার বউ, আর এই ড্রেসে তোমাকে যা হট লাগছে না। নীল অরুণীর চোখের দিকে তাকালো। অরুণীর সেই দুষ্টুমি মাখা চাহনি নীলের ভেতরের সব রাগ জল করে দিল। সে অরুণীর কোমর জড়িয়ে ধরলো। আপনি আসলেও একটা ডাইনি, মানুষকে পাগল করতে জানেন। অরুণী নীলের ঠোঁট আঙ্গুলে রাখলো। চুপ, আজ আর কোনো ঝগড়া নয়। অরুণী নীলের ঠোঁটে আঙ্গুল রাখলো। তাদের তখন কি হলো কে জানে। যেই দুজন দুজনকে দেখতে পারে না, সারাক্ষণ টম এন্ড জেরির মতো লেগে থাকে, তারা মুহূর্তেই দুজন দুজনের জন্য কেমন আচ্ছন্ন হয়ে গেল। গাছের ওপর সেই দোলায়মান মাচায় তাদের রোম্যান্স আবার শুরু হলো। নীল অরুণীর বুনো ফুলের মালাটা ছিঁড়ে ফেললো। অরুণীর তপ্ত শরীর নীলের হাতের ছোঁয়ায় বারবার কেঁপে উঠছিল। নীল এবার আর কোনো দ্বিধা করলো না। সে অরুণীর নমনীয় শরীরে নিজের পৌরুষের ছাপ রেখে দিতে চাইলো। অরুণীর ঘাড়ির কাছে নীলের দাঁতের কামড় আর তপ্ত নিঃশ্বাসে অরুণী বিমোহিত হয়ে পড়লো। গাছের পাতার খসখস শব্দ আর নিচে জ্বলতে থাকা আগুনের আভার মাঝে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। আহ নীল, আরো জোরে, পাগল করে দাও। আজ তোমায় খেয়ে নিব সিনিয়র। কি সব বলে? নীলের প্রতিটি স্পর্শ ছিল আগের চেয়েও অনেক বেশি উন্মাদনাময়। সে অরুণীকে নিচে চেপে ধরে তার নারীত্বের প্রতিটি ভাঁজে বিচরণ করতে লাগলো। অরুণী উত্তেজনায় নীলের পিঠে নিচের নখ বসিয়ে দিল। বনের নির্জনতায় তাদের দুজনের ঘন নিঃশ্বাস আর মাছার ক্যাচ ক্যাচ শব্দ একাকার হয়ে গেল। সেই দীর্ঘ শারীরিক মিলন তাদের সম্পর্কের সব দেওয়াল ভেঙে চুরমার করে দিল। ভোরে যখন পাখির ডাকে দুজনের ঘুম ভাঙলো, নীল দেখলো নিচে জঙ্গলিরা সব ঘুমে কাদা। সে চুপি চুপি একটা লতা ধরে নিচে নামার বুদ্ধি করলো। অরুণী, এখনই সুযোগ, চলো পালাই। তারা যখন গাছ থেকে নামলো, ঠিক তখনই বনের ঝোপ ছিঁড়ে পুলিশের এক বিশাল দল বেরিয়ে এলো, সাথে অরুণীর বাবা। ওই তো আমার মেয়ে, আর ওই শয়তানটা ওকে জঙ্গলি সাজিয়ে রেখেছে। নীল অরুণীর হাত ধরে দৌড় দিল। পালাতে থাকুন, আজ না হয় পুলিশ, না হয় জঙ্গলি, কাউকে না কাউকে তো ফেস করতেই হবে। দৌড়তে দৌড়তে তারা একটা পাহাড়ের কিনারায় চলে এলো। নিচে নদী। নীলু, এখন কি হবে? অ্যাডভেঞ্চার যখন শুরু করেছেন তবে শেষটাও রাজকীয় হোক, ঝাঁপ দিন। নীল অরুণীকে কোলে নিয়ে নদী লক্ষ্য করে বিশাল এক লাফ দিল। পুলিশের গুলি তাদের মাথা ছুঁয়ে বেরিয়ে গেল। পানিতে পড়ার পর নীল অরুণীকে টেনে তুললো এক বালুচরে। বালুচরে শুয়ে দুজনেই হাঁপাচ্ছে। অরুণীর বুনো সাজ এখন পানিতে ভেজা, আর নীলের হাড়ের মালাটা মাঝখান থেকে ভেঙে গেছে। অরুণী হেসে কুটি কুটি হয়ে যায়। নীলু, আমাদের বিয়েটা কিন্তু দারুণ ছিল। চুপ করুন, গত রাতের পর থেকে যে আপনি আমার অফিসিয়াল বউ, এখন ড্যাডির কাছে গিয়ে কি বলবেন? বলবো তোমার কিডন্যাপার ফেল করেছে, কিন্তু তোমার জামাই পাশ করে গেছে। এরপর তারা রাস্তায় গিয়ে একটা বাসে উঠলো। ভিজে সপসপে পোশাকে একটা লোকাল বাসের পেছনের সিটে বসে আছে নীল আর অরুণী। বাসের যাত্রীরা আজ চোখে তাকাচ্ছে এই অদ্ভুত যুগলটির দিকে। নীলু, সত্যি বলছি, এমন বিয়ে জীবনেও দেখিনি। আদিবাসী সর্দারের ওই মন্ত্র আর গাছের ওপর বাসর, অ্যাডভেঞ্চার জাস্ট জোস ছিল, পুরো মুভি ভাইব। নীল বিরক্ত হয়ে জানালার বাইরে তাকিয়ে বলে, আজব, আপনার কাছে এটা অ্যাডভেঞ্চার? আপনি কি আসলেও বোঝেন যে আমাদের সাথে কি হয়েছে? আমাদের বিয়ে হয়ে গেছে, আপনি আমার 3 বছরের সিনিয়র, আর এই সিচুয়েশনে আপনার হাসি পাচ্ছে? আপনার ড্যাডি পুলিশ দিয়ে আমার পা ঝাঁঝরা করে দিচ্ছে, আর আপনি জোস খুঁজছেন? হ্যাঁ, এই যে জুনিয়র বরের সাথে বিয়ে, এটাও তো একটা বিশাল অ্যাডভেঞ্চার। 3 বছরের ছোট বর, মন্দ কি? বেশ কিউট একটা ব্যাপার। কিউট? আমার লাইফটা বরবাদ হয়ে গেল আর আপনি কিউট খুঁজছেন? শুনুন ম্যাডাম, এখান থেকে শহরে গিয়েই সবার আগে আমি আপনার সাথে ডিভোর্স নেব। আপনার মতো পাগলি মেয়ের সাথে থাকা মানে নিজের গলায় নিজে ফাঁসি দেওয়া। এই বিয়ে কেউ মানবে না। তোমার সাথে থাকার আমারও বড্ড শখ, তাই না? তবে যা হয়েছে সেটা এনজয় করছি। তুমি বড্ড বেরসিক নীল, সারাক্ষণ শুধু ডিভোর্স করো কেন? আজব, আপনি তো লাইফটাকে বড্ড হেয়ালি বানিয়েছেন। বড় লোকের বেটি তো, টাকা আছে, যা ইচ্ছে তাই করছেন। এই বিয়েটা সমাজের কাছে একটা প্রহসন, আমরা কালই সব শেষ করে দেব।
শহরে পৌঁছে অরুণীর বাড়ির কাছাকাছি এসে নীল নামলো। অরুণীর বাবা বিশাল গাড়ি নিয়ে তাকে নিতে এসেছেন। নীল ঝোপের আড়ালে দাঁড়িয়ে রইল যাতে কেউ তাকে না দেখে। শুনুন অরণি, এখন থেকে আমরা আলাদা। আপনি আমার প্রাসাদে যান, আপনি আপনার প্রাসাদে যান। আমি আমার মেসে এই কয়েকদিনের ঘটনা একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন। কলেজে বা বাইরে কেউ যেন না জানে আমাদের মাঝে কি হয়েছে, বিশেষ করে ওই বিয়ে আর বাসরের কথা। আচ্ছা বাবা, দেব ডিভোর্স। আমারও বড্ড দায় পড়েছে তোমার মতো বোরিং জুনিয়রকে নিয়ে ঘর করার। কিন্তু আবার কোথাও আমাকে দেখলে যেন না চেনার ভান করো না। তবে খবর আছে, তুমি কিন্তু কিউট আছো। পাগল নাকি? অরুণী গাড়িতে উঠে গেল। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের মেসের দিকে হাঁটা দিল। তার মনে হলো যাক, আপদ বিদায় হয়েছে, এখন আবার শান্তিতে ক্লাস করা যাবে। পরদিন সকালে নীল কলেজে এসেছে। তার পায়ে ব্যান্ডেজ, হাতে হালকা চোট। বন্ধুদের সাথে ক্যান্টিনে আড্ডা দিচ্ছে। নীল তার কিডন্যাপারের ঘটনাটা এমন ভাবে সাজিয়ে বলছে যেন সে একাই বনের সব বিপদ জয় করেছে। বুঝলি দোস্ত, জঙ্গলটা একদম ডেঞ্জারাস ছিল। আমি একাই 10টা গুন্ডার সাথে লড়েছি, তারপর কোনো মতে পালিয়ে এসেছি। ঠিক তখনই কলেজের গেটে একটা সাদা রঙের অডি এসে থামলো। গাড়ি থেকে নামলো এক গ্ল্যামারাস তরুণী, পরনে দামি সালোয়ার কামিজ, চোখে সানগ্লাস। কলেজের সব ছেলে হাঁ করে তাকিয়ে আছে। নীল তাকিয়েই চমকে উঠলো। তার হাতের চায়ের কাপটা টেবিলের উপর পড়ে গেল। ওত্তরি, এই মাল এখানে কেন? এর তো এখানে আসার কথা না। আরে নীল, তুই এই মেয়েকে চিনিস নাকি? উনি তো অরণি আপু, আমাদের 3 ব্যাচ সিনিয়র। হ্যাঁ রে, অনেক বড় লোকের মেয়ে, চৌধুরী গ্রুপের একমাত্র উত্তরাধিকারী। কলেজে খুব একটা আসেই না, কিন্তু আজ হঠাৎ কেন এলো কে জানে। হেব্বি লাগছে না? নীল বুঝতে পারলো বিপদ আসন্ন। সে টেবিলের নিচে লুকানোর চেষ্টা করলো। তোরা বলিস আমি এখানে নেই, আমি পালাই রে। কিন্তু কেন? 1 মিনিট, তোরা দুজন দুজনকে চিনিস? আপাতত কথা বলিস না। কিন্তু অরুণীর চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। অরুণী চশমাটা কপালে তুলে চারদিকে তাকালো এবং নীলকে দেখেই একটা পৈশাচিক হাসি দিল। সে সোজা নীলের টেবিলের সামনে চলে এলো। ওই যে হিরো, কোথায় লুকানোর চেষ্টা করছো নীল? নীল সোজা হয়ে দাঁড়িয়ে একটা কৃত্রিম হাসি দিল। তার বন্ধুরা অবাক চোখে দুজনের দিকে তাকাচ্ছে। নীল দাঁত চেপে বন্ধুদের উদ্দেশ্যে বলছে, যা তুই শেষ, দেখে ফেলেছে। আরে অরণি আপু, আপনি এখানে কেমন আছেন? মানে আপনি তো বড় মানুষ, আমাদের মতো ছোটদের টেবিলে কেন? উফ, কি বলি, এই কলেজে কেন আপনি? আরে নীলু, তুমি তো ফর্মাল হয়ে গেলে কবে থেকে? জঙ্গল থেকে ফেরার পর কি আমাকে ভুলে গেছো? ও মা, পা দেখি ব্যান্ডেজ করা, খুব লেগেছে বুঝি? আর এখানে এখানে তো আমি পড়ি, কিন্তু তুমি এখানে? নীল মনে মনে বিড়বিড় করলো। ভুলবো কি করে? ডাইনি তো আমার রক্ত চুষে খেয়েছে, কিন্তু বন্ধুদের সামনে সে তো আর বলতে পারে না যে এই মেয়ে আমার জঙ্গলি বউ। আসলে আপু, উনি দয়া করে আমার মতো গরিবকে একটু হেল্প করেছিলেন। জঙ্গলে পথ হারিয়ে ফেলেছিলাম তো। উনি বড় মানুষ, বড়দের তো বড় মনে হয়। তা আপু, আপনার বাবার সেই বিশাল ডগটা কেমন আছে? আপনার মতোই কি চেঁচায়? বন্ধুরা অবাক হয়ে নীলের দিকে তাকালো। অরুণী আপুকে এভাবে পচানোর সাহস কারো নেই। নীলু, বেশি কথা বলছো কিন্তু। তুমিই তো বললে খুব বীরত্ব দেখিয়েছো। তা ওই যে রাতে আমাকে আমার কোলে মাথা রেখে কাঁদলে ভ্যা ভ্যা করে, ওটা বন্ধুদের বলনি? নীলের ইজ্জত তখন পাংচার হওয়ার দশা। আরে না না আপু, মজা করছেন। উনি তো খুব রসিক মানুষ। তা আপু, আপনি 3 ব্যাচ সিনিয়র, আপনার না এখন হবু জামাইয়ের সাথে থাকার কথা? এখানে জুনিয়রদের ডিস্টার্ব করছেন কেন? অরুণী নীলের খুব কাছে গিয়ে ফিসফিস করে। জামাই তো আমার সামনে দাঁড়িয়ে পটর পটর করছে। চলো নীলু, একটু লাইব্রেরিতে গিয়ে কথা বলি, নাকি সবার সামনে ডিভোর্স পেপারটা বের করব? নীল কাঁদো কাঁদো মুখে বন্ধুদের দিকে তাকালো। বন্ধুরা ভাবছে নীল আর অরুণী আপুর মধ্যে বোধহয় বিশাল কোনো ফ্রেন্ডশিপ হয়েছে। বন্ধুরা, আপু আসলে আমাকে পড়াশোনা নিয়ে গাইড করতে চাইছেন। উনি অনেক মেধাবী তো, চলুন আপু জ্ঞান অর্জন করি। নীল মনে মনে ভাবলো, এই ডাইনি কলেজে আসা শুরু করলে আমার মান সম্মান সব যাবে। জঙ্গলই ভালো ছিল, অন্তত সেখানে ইজ্জতটা তো ছিল। অরুণী নীলের টি শার্টের হাতা ধরে টানতে টানতে নিয়ে গেল। নীল ওপর দিয়ে হাসলেও মনে মনে অরুণীকে হাজারটা গালি দিচ্ছে আর ভাবছে এই সিনিয়র বইয়ের হাত থেকে রেহাই পাওয়ার উপায় কি। লাইব্রেরির কোনায় তখন ধুলো জমা পুরনো বইয়ের গন্ধ আর এয়ার কন্ডিশনারের মৃদু গুঞ্জন। নীল আর অরুণী মুখোমুখি বসা। বাইরে কলেজের হাজারটা ছাত্রছাত্রীর কোলাহল, কিন্তু এই কোনায় পরিবেশটা থমথমে। নীল লাইব্রেরির ডেস্কে মাথা ঠেকিয়ে রেখেছে, আর অরুণী একটা হাসি দিয়ে নিজের হাতের নখ দেখছে। নীল সোজা হয়ে বসে অরুণীর দিকে তাকালো। তার চোখের নিচে কালচে ছোপ, মনে হচ্ছে সারা রাত ডিভোর্সের ড্রাফট বানিয়েছে। শুনুন অরণি আপু, এই যে আপনি সবার সামনে এসে নীলু নীলু করছেন, এতে আমার ক্যারিয়ারের 12টা বেজে যাচ্ছে। আপনার বাবা তো আমাকে কিডন্যাপার হিসেবে পুলিশে দিতে চেয়েছিলেন, এখন আপনি কলেজে এসে আমার বউ সাজার নাটক করছেন কেন?
বউ সাজার নাটক। নীলু, আমরা তো লিগালি ম্যারিড বাই দ্য ট্রাইবাল ল। জঙ্গলি সর্দার ওই হারের মালাটার কথা কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? আর আমি তো এখানে তোমার সম্মান বাঁচাতে এসেছি। বন্ধুরা তো ভাবছে তুমি কত বড় হিরো। হিরো না চাই, আপনি তো সবার সামনে বললেন আমি আপনার কোলে মাথা রেখে কেঁদেছি। আমার বন্ধুরা এখন আমাকে ভ্যাবে নীল বলে ডাকছে। আপনার মতো সিনিয়র মেয়েদেরকে খেয়ে দিয়ে কোনো কাজ নেই, জান না নিজের ব্যাচের ছেলেদের সাথে আড্ডা দিন। নিজের ব্যাচের ছেলেরা বড্ড বোরিং। কেউ আমাকে কিডন্যাপ করার সাহস রাখে না। তোমার মতো পিচ্ছি একটা ছেলে যখন আমাকে জঙ্গল দিয়ে দৌড়ানি দেয় তখন লাইফটা একটু কালারফুল মনে হয়। বাই দ্য ওয়ে, এই ডিভোর্স পেপারটার কি হলো? নীল পকেট থেকে এক দলা মোচড়ানো কাগজ বের করলো। এই যে সব রেডি, আপনি সই করবেন আর আমরা যে যার পথে চলে যাব। ব্যাস, খেল খতম। অরুণী কাগজটা হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখলো। ড্রাফটিং তো বেশ কাঁচা, স্পেলিং মিস্টেকও আছে। তুমি কি মেকানিক নাকি উকিল? আর শোনো, এখন সই করলে আমার ড্যাডি তোমাকে জ্যান্ত পুঁতে ফেলবে। তিনি ভাবছেন আমি এখন সুখে সংসার করার চিন্তা করছি। বিয়ে যেহেতু হয়ে গেছে, বেচারা আর না মানা ছাড়া আর কি করবে বলো? তুমি সই করলে ড্যাডি ভাববে তুমি আমাকে রিজেক্ট করছো। চৌধুরী ভিলার মেয়েকে রিজেক্ট করার মানে কি জানো? নীল ঢোক গেলে। কি কি বলেন? আপনার ওই ডাকাত ড্যাডি মেনে নিল, যার জন্য এত সব হলো? শহরে তোমার হাড়গোড়ও খুঁজে পাওয়া যাবে না। তাই আপাতত এই ডিভোর্স পেপারটা আমার ব্যাগে থাকুক। আমরা কলেজের সামনে শুধু সিনিয়র জুনিয়র আর আড়ালে যুদ্ধবাজ দম্পতি হয়ে থাকবো। কি বলো? হ্যাঁ নীল, তুই শেষ ভাই। আহারে, নিজের জন্য নিজের কি মায়া লাগে। লাইব্রেরি থেকে বের হয়ে তারা ক্যান্টিনে এলো। নীল চাইলো একা বসে চা খেতে, কিন্তু অরুণী তার পাশের চেয়ারটা টেনে বসে পড়লো। কলেজের সিনিয়ররা অবাক হয়ে দেখছে, অরুণী চৌধুরীর মতো রাশভারী মেয়ে কিনা এই সাধারণ জুনিয়রটার সাথে বসে সিঙ্গারা খাচ্ছে। আপু, আপনি নিজের টেবিলে যান, আমার বন্ধুরা আসছে। আসুক না, আজ আমি সবাইকে ট্রিট দিব। নীলুর বীরত্বের গল্প শোনাতে হবে না? ঠিক তখনই নীলের বন্ধু আকাশ আর রনি চলে এলো। আরে অরণি আপু, নীল তো খুব লাকি। জঙ্গল থেকে আসার পরও ও তো দেখি আপনার পার্সোনাল সেক্রেটারি হয়ে গেছে। সেক্রেটারি না আকাশ, ও তো আমার বডিগার্ড। সেদিন জঙ্গলে ও যখন আমাকে কাঁধে করে পার করছিল তখন ওর বীরত্ব দেখে তো আমি ফিদা। জঙ্গল মানে ওর সাথে আপনিও ছিলেন নাকি? এ কি রর, কিসব বলে? আরে মজা করে। আমার জঙ্গলে যাবার কথা তো সবাই জানে, আমি যে কিডন্যাপ হইছি। কিডন্যাপ করে বলে কিডন্যাপ হইছি, কি ফাজিল। মানে? নীল দাঁত কিরমির করে। আকাশ, ওসব কথা বাদ দে। আপু একটু বেশি বানিয়ে বলেন, উনি মজা করেন। উনি তো রাজকন্যা, ছোটবেলায় রূপকথার গল্প বেশি পড়েছেন তো, তাই সব জায়গায় কল্পনা মেশান। তাই নাকি নীলু? কল্পনা? আচ্ছা বন্ধুরা, তোমরা কি জানো তোমাদের এই নীল রাতে একা ঘুমাতে ভয় পায়? জঙ্গলে তো আমার হাত এক সেকেন্ডের জন্য ছাড়েনি। মনে হচ্ছিল যেন আমি হারিয়ে গেলে ও বনেই হার্ট অ্যাটাক করবে। নীলের মান সম্মান এখন ক্যান্টিনের নর্দমা এসে কোনো মতে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আপু, আপনার মনে হয় আবার জ্বর আসছে? ওই যে কিছুদিন আগে কাঁপছিলেন না, শুনছিলাম তো, তখনই আপনার মাথায় সমস্যা হয়েছে, মেমোরি লস হয়েছে আপনার। আমি হাত ধরিনি, আপনি তো আমার শার্টের হাতা টেনে ছিঁড়ে দিয়েছিলেন। মানে জঙ্গলে না, একদিন যে রেস্টুরেন্টে দেখা হলো। পুরো ক্যান্টিনে হাসির রোল পড়লো। সিনিয়ররা বলাবলি করতে লাগলো, এই জুনিয়র নীল ছেলেটা তো হেব্বি সাহস রাখে অরুণী আপুর মুখে মুখে কথা বলার। বিকেলে কলেজ ছুটি হওয়ার পর গেটের সামনে আবার সেই সাদা অডি। অরুণী গাড়ির কাছ নামিয়ে নীলকে ডাকলো। নীলু এসো, তোমাকে ড্রপ করে দেই। না ধন্যবাদ, আমি বাসে যাব। বড় লোকদের গাড়িতে উঠলে আমার অ্যালার্জি হয়। বাসে যাবে তোমার ওই ব্যান্ডেজ করা পা নিয়ে? আর যদি ড্যাডির বডিগার্ডরা তোমাকে রাস্তায় একা দেখে তুলে নিয়ে যায়, তখন কিন্তু আমি বাঁচাতে আসবো না। নীল বাধ্য হয়ে গাড়িতে উঠলো। ভেতরে এসির আরামদায়ক পরিবেশে এসে আয়েশ করে বসলো, কিন্তু মুখটা বাংলার পাঁচের মতো করে রাখলো। এসব কতদিন চলবে এই নাটক? যতদিন না আমি বের হচ্ছি। আর শোনো, কাল কলেজে আমাদের একটা ফাংশন আছে, তোমাকে আমার সাথে পারফর্ম করতে হবে। অসম্ভব, আমি কোনো নাচ গান জানি না। আমি কিডন্যাপার, আমি পারফর্মার না। না করলে ডিভোর্স পেপারটা ড্যাডিকে দেখিয়ে দেবো, বলবো নীল আমাকে ব্ল্যাকমেল করছে, ডিভোর্স চাচ্ছে, তারপর পুলিশে। নীল একটা দীর্ঘশ্বাস ফেলে জানালা দিয়ে বাইরে তাকালো। তার মনে হলো জঙ্গল থেকে পালানো সহজ ছিল, কিন্তু এই অরুণী চৌধুরীর মায়াবী আর পৈশাচিক জঙ্গল থেকে পালানো মনে হয় এই জন্মে সম্ভব না। অরুণী আর চোখে নীলকে দেখলো আর মনে মনে বলল, কিডন্যাপ করতে এসে তো নিজেই আমার খাঁচায় বন্দী হয়ে গেলে নীল। রাতে নীল তার মেসে বসে ভাবছিল অরুণীর সাথে এই অসম লড়াই তাকে ক্লান্ত করে দিয়েছে। সে ভাবলো কাল কলেজে যাবেই না। কি উপেক্ষা করা মানে নিজের বিপদ ডেকে আনা। সেদিন রাতে অরুণীর মেসেজ এলো, কাল নীল কালার শার্ট পরবে, আমাদের কাপল ম্যাচিং হবে। নীল রিপ্লাই দিল। অরুণী ফিরতি মেসেজে একটা ইমোজি দিল তরোয়ারের।
নীল বুঝলো কালকের দিনটা আরো ভয়াবহ হতে চলেছে। সিনিয়র বউয়ের জুনিয়র বড় হওয়া যে এত ঝক্কির কাজ তা সে আগে জানলে ড্যাডির কাছ থেকে মুক্তিপণ না চেয়ে ক্ষমা চেয়ে নিত। কলেজের বিশাল করিডোর আর ক্যান্টিনের ধোয়া ওঠা আড্ডার মাঝে নীল আর অরুণীর এই শত্রুতা এখন টক অফ দ্য টাউন। কেউ জানে না বনের সেই আদিম বিয়ের কথা, আর সেই গোপনীয়তাই নীলকে প্রতি মুহূর্তে মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে দিচ্ছে। নীল ভাবছে ডিভোর্স দিয়ে মুক্তি পাবে, আর অরুণী ভাবছে জুনিয়রকে দিয়ে আর কতভাবে সার্কাস করানো যায়। সকালবেলা নীল মেসের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নীল শার্টটার দিকে একবার তাকালো, তারপর তাচ্ছিল্য ভরে ওটা ছুঁড়ে ফেলে একটা টকটকে লাল রঙের শার্ট পরে নিল। আমি কাল লাল শার্ট পরবো বিপদের সংকেত হিসেবে। অরণি চৌধুরী কথা শুনতে যাব কেন? সে বলেছে নীল পড়তে, আমি লাল পরবো। আমি যে তার কেনা গোলাম নই এটা আজ বুঝিয়েই ছাড়বো। সে সিনিয়র তো কি হয়েছে, আমি তো কিডন্যাপার, আমি নিজে ব্ল্যাকমেইলার। আমাকে কেন ব্ল্যাকমেইল করবে? নীল কলেজে ঢোকার পর দেখলো পেটের সামনে দাঁড়িয়ে থাকা অরুণীর পরনেও লাল শাড়ি। নীল থমকে দাঁড়ালো। অরুণী চশমাটা নাকের উপর নামিয়ে নীলকে দেখে এক চিলতে হাসলো। ও মা নীল, তুমি তো দেখছি কালকে মেসেজটা খুব সিরিয়াসলি নিয়েছো। নীল বারণ করেছিলাম বলেই কি লাল পরে ম্যাচিং করতে এলে? বাহ, আমাদের কাপল গোলস তো জাস্ট ফাটাফাটি। তীব্র মাথা চুলকাতে চুলকাতে বলল, কি সব আবল তাবল বকছেন? আমি লাল পরেছি বিপদের সংকেত হিসেবে। আপনি যে একটা ডেঞ্জারাস পাবলিক সেটা সবাইকে জানানোর জন্য। আর কাপল গোলস মানে কি? আমাদের তো কালই ডিভোর্স হওয়ার কথা ছিল। ডিভোর্স? ও ও, ওই পচা কাগজটা? ওটা তো আমি আমার ড্যাডির ইম্পর্টেন্ট ফাইলের ভেতরে রেখে দিয়েছি। ড্যাডি যদি ওটা দেখে তবে তোমার রেড শার্ট আসলেও ব্লাড রেড হয়ে যাবে নীলু। চলো, ক্লাসের দেরি হয়ে যাচ্ছে। নীল দাঁত কিরমির করে অরুণীর পিছু পিছু হাঁটা দিল। করিডোর দিয়ে যাওয়ার সময় সবাই বলাবলি করছে, দেখ দেখ, কালার ম্যাচিং করে এসেছে। নীল তো দেখি অরণি আপুর বডিগার্ড থেকে বয়ফ্রেন্ড হয়ে গেল। কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের রিহার্সাল চলছে অডিটোরিয়ামে। অরিন যেহেতু ড্রামা ক্লাবের প্রেসিডেন্ট, তাই পুরো দায়িত্ব তার কাঁধে। সে নীলকে জোর করে স্টেজে তুললো। শুনুন আপু, আমি স্টেজে দাঁড়ালে মানুষ আমাকে দেখে হাসবে। আমার হাতে রেঞ্জ আর হাতুড়ি ভালো মানায়, এই শেক্সপিয়রের ডায়লগ না। আরে ট্রাই তো করো, তুমি হবে রোমিও আর আমি হব জুলিয়েট। চলো শুরু করো। ও জুলিয়েট, হোয়াই আর ইউ জুলিয়েট? আমি ওসব পারবো না, আমি বরং এভাবে বলি, ওহ অরণি, হোয়াই আর ইউ সো ডাইনি? আপনার ড্যাডি তো অনেক রিচ, আমাকে কিছু টাকা দিয়ে বিদায় করলেই তো পারেন। এই সস্তা ড্রামা করার মানে কি? অরুণী মাঠে বসে থাকা জুনিয়রদের সামনে চিৎকার করে, সবাই শোনো, আমাদের রোমিও নীল এখন একটা বিশেষ কবিতা আবৃত্তি করবে, যেটাও গত রাতে আমাকে ফোন করে শুনিয়েছে। নীলের তো আকাশ ভেঙে পড়ার দশা। সে কোনোদিন ফোনের ওপাশে অরুণীকে গালি দেওয়া ছাড়া কিছু করেনি। মিথ্যা বলছেন কেন? আমি কবে কবিতা বললাম? আরে ওই যে বললে না, বনের মাঝে কুড়ে ঘর, নীলু আমার আপন বর। সবাই একটা তালি দাও তো নীলের জন্য। পুরো অডিটোরিয়াম হাসিতে ফেটে পড়লো। নীল অপমানে মাটির সাথে মিশে যাচ্ছে। সেই স্টেজের মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, আসলে অরণি আপু বড্ড রসিক মানুষ। উনি তো সিনিয়র, তাই জুনিয়রদের পচানো ওনার শখ। আসলে আপু তো একাই রোমিও জুলিয়েট সাজতে পারেন, কারণ ওনার মেকআপ যা ভারী তাতে ওনাকে জ্যান্ত স্ট্যাচু মনে হয়। অরুণীর হাসি মুখটা মুহূর্তেই গম্ভীর হয়ে গেল। জুনিয়ররা ফিসফিস করছে। নীল তো দেখি অগ্নগিরির মুখে জল ঢেলে দিল। অরুণী উঠে চলে গেল। নীল ঢোক গিলল, রাগিয়ে তপ দিল। আবার কোনো বিপদ কে জানে। দুপুরে ক্যান্টিনে নীল এক কোনায় বসে ঠান্ডা সিঙ্গারা চিবুচ্ছে। অরুণী এসে তার উল্টো দিকের চেয়ারে বসলো। এবার আর হাসি নেই তার মুখে। নীল, তুমি সবার সামনে আমাকে স্ট্যাচু বললে, আমার মেকআপ নিয়ে কথা বললে, তোমার সাহস তো কম না। সাহস তো আপনি দিয়েছেন। ওই যে জঙ্গলি সর্দার বলেছিল না, বর বউ সমান সমান। তো আপনি যদি আমাকে পচাতে পারেন, আমি কেন পারবো না? আর শোনো ম্যাডাম, আপনার ওই ডিভোর্স পেপারটা আজই সাইন করে ফেরত দেবেন। আমার এই সিনিয়র বউয়ের ড্রামা আর সহ্য হচ্ছে না। টাকা লাগবে? কত টাকা দিলে তুমি এই ডিভোর্স পেপার নিয়ে মুখ বন্ধ করে চলে যাবে? আমি আপনার টাকা চাই না, আমি আমার শান্তি চাই। আমি চাই আপনি আমাকে আর চিনতে না পারেন। কলেজে আমরা স্ট্রেঞ্জার হব। ট্রেজার? স্ট্রেঞ্জার? ওই ঘনিষ্ঠ মুহূর্তগুলোর পর আমরা স্ট্রেঞ্জার হব? তুমি আসলেও একটা ইমোশনাল রোবট নীল। নীল চায়ের কাপটা সজোরে টেবিলে রেখে বলে, ঘনিষ্ঠ মুহূর্ত? আপনি সেটাকে কি মনে করেন? ওটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আপনি জ্বরের ঘরে ছিলেন আর আমি পরিস্থিতির শিকার। ওটাকে প্রেম ভাবার কোনো কারণ নেই। আমি ওটাকে প্রেম ভাবছি না, ওটা ছিল জাস্ট একটা টাইম পাস। তবে টাইম পাসটা বেশ ইন্টারেস্টিং ছিল, তাই না নীলু? নীল রাগে লাল হয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। অরুণী বসে বসে তার সিঙ্গারাটা নিজের প্লেটে তুলে নিল। তাদের মাঝে কোনো অনুভূতি নেই, আছে শুধু জেদ আর একে অপরকে ছোট করার এক অদ্ভুত নেশা।
বিকেলে লাইব্রেরির পেছনের দিকের আলমারিগুলোর আড়ালে নীল কিছু বই খুঁজছিল। হঠাৎ অরুণী সেখানে এসে হাজির। জায়গাটা বেশ অন্ধকার আর নির্জন। আবার কেন এসেছেন? এখানেও কি আপনার কোনো ড্রামা বাকি আছে? ডিভোর্স পেপারটা দিতে এলাম, নাও সই করো। আমাদের আসলেই একসাথে থাকার মানে নেই। নীল কলম বের করে সই করতে যাবে এমন সময় বাইরে থেকে লাইব্রেরিয়ান দরজা লক করার শব্দ শোনা গেল। দুজনে চমকে উঠল। লাইব্রেরি বন্ধ হয়ে গেছে। হলো তো, এবার আপনার সাথে এই অন্ধকার লাইব্রেরিতে রাত কাটাতে হবে। আপনার কপালে কি অশান্তি ছাড়া আর কিছু নেই? অশান্তি না, এটাকে বলে ডেস্টিনি। গতরাতে গুহা, আজ লাইব্রেরি। চলো ওই কোনায় সোফাটায় বসি। অন্ধকারের মাঝে অরুণীর গায়ের সেই পারফিউমের গন্ধ নীলকে আবার সেই বনের রাতের কথা মনে করিয়ে দিচ্ছিল। দুজনে পাশাপাশি বসলো। কেউ কারো দিকে তাকাচ্ছে না, কিন্তু হার্টবিট স্পষ্ট শোনা যাচ্ছে। ঘৃণা করি না, ভয় পাই। আপনার লাইফস্টাইল, আপনার ইগো সবকিছু আমাকে দম বন্ধ করে দেয়। আমি সাধারণ একটা ছেলে। আমার কাছে জীবন মানে মেকানিক গিরি আর দুবেলা ডাল ভাত। নীল, তুমি আমাকে এত ঘৃণা করো কেন? আর আমার কাছে জীবনের মানে একটা বড় খাঁচা। সবাই আমাকে চৌধুরী ভিলের উত্তরাধিকারী হিসেবে দেখে, কেউ মানুষ হিসেবে দেখে না। শুধু তুমি আমাকে ধমক দেওয়ার সাহস পেয়েছো। কথা বলতে বলতে অরুণী নীলের হাতের উপর নিজের হাত রাখলো। নীল এবার হাত সরিয়ে নিল না। অন্ধকারে সেই নিস্তব্ধতায় তাদের শরীরের উষ্ণতা আবার বাড়তে লাগলো। কোনো অনুভূতি ছাড়াই স্রেফ শারীরিক আকর্ষণে নীল অরুণীকে নিজের কাছে টেনে নিল। অরুণীও বাধা দিল না। লাইব্রেরির সেই ঠান্ডা মেঝেতে পুরনো বইয়ের স্তূপের মাঝে তারা আবার একে অপরের মাঝে বিলীন হয়ে গেল। প্রতিটি ছোঁয়া ছিল জেদ আর উত্তেজনার মিশ্রণ। দীর্ঘ সময় ধরে চলা সেই শারীরিক নিবিড়তা তাদের আবার বুঝিয়ে দিল যে তারা একে অপরকে যতই অস্বীকার করুক, শরীরের টান তারা উপেক্ষা করতে পারবে না। সকালে লাইব্রেরিয়ান দরজা খুলতেই নীল আর অরুণী আলাদা হয়ে বেরিয়ে এলো। করিডোরে এসে নীল আবার সেই গম্ভীর হয়ে গেল। কালকের ওটাকেও একটা ভুল হিসেবে ধরে নিন। আমি আপনার ডিভোর্স পেপারে সই করে দিয়েছি, ওটা নিয়ে আপনি চলে যান। আমিও সই করে দেব, তবে মনে রেখো নীল, তুমি আমাকে যতবার ভুল বলবে তুমি ততবার নিজেকেই ছোট করবে। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের কিছু একটা কানেকশন আছে। না হলে কেন তোমার কাছেই আসবো? তুমি বা কেন কাছে টেনে নেবে? কিছু নেই। নীল শক্তভাবে কথা বলে হনহন করে হেঁটে ক্লাসে চলে গেল। অরুণী করিডোরে দাঁড়িয়ে রইল। কারো প্রতি কারো কোনো মায়া নেই, কোনো ভালোবাসা নেই। তাহলে কি আছে? আছে শুধু এক অদ্ভুত তৃষ্ণা আর ইগোর লড়াই। নীল আর অরুণীর লাইব্রেরির কাণ্ডের পর ক্যাম্পাসে বাতাস যেন বারুদ হয়ে আছে। নীল এখন নিজেকে আড়ালে রাখার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অরুণীর উপস্থিতি যেন উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ, যেখানে যায় সেখানেই একটা শক দিয়ে যায়। নীল ভাবছে ডিভোর্স দিয়ে মুক্তি পাবে, আর অরুণী ভাবছে এই জুনিয়রকে দিয়ে আর কতবার সার্কাস করানো যায়। ঠিক এই সময়েই কলেজে এন্ট্রি দিল এক নতুন চরিত্র, যা নীলের শান্ত জীবনে রীতিমতো দাবানল জ্বালিয়ে দিল। সকালবেলা নীল ক্যান্টিনে বসে এক কোনায় অখাদ্য ঠান্ডা সিঙ্গারা চিবোচ্ছিল। পায়ে ব্যান্ডেজটা এখনো আছে, তবে ব্যথা কমেছে। ঠিক তখনই পুরো কলেজের মেয়েদের মাঝে একটা শোরগোল পড়ে গেল। করিডোর দিয়ে মেয়েরা দৌড়চ্ছে যেন শাহরুখ খান কলেজে এসেছে। নীল ওকে দিয়ে দেখলো গেটের সামনে একটা চকচকে লাল রঙের লেক্সাস এসে থামলো। গাড়ি থেকে নামলো 6 ফুট লম্বা জিম করা বডির এক তরুণ। পরনে ব্র্যান্ডেড স্যুট, চোখে দামি সানগ্লাস আর চুলে এত জেল যে মাছি বসলে পা পিছলে পড়ে যাবে। আরে নীল দেখ, এ তো আরিয়ান, অরুণী আপুর বাবার পরম মিত্র চৌধুরী আঙ্কেলের ছেলে। লন্ডন থেকে MBA করে ফিরেছে। ক্যাম্পাসে গুজব ছড়িয়েছে অরুণী আপুর সাথে ওর নাকি এঙ্গেজমেন্ট ঠিক হয়ে আছে। নীলের গলার ভেতর সিঙ্গারার টুকরো আটকে যাওয়ার দশা। সে কোনো মতে পানি খেয়ে বিষম খেতে খেতে মনে মনে বলল, এঙ্গেজমেন্ট? ওরে ভাই, আলহামদুলিল্লাহ। ওই ডাইনিকে বিদায় করার জন্য শেষ পর্যন্ত একজন উপযুক্ত গাধা পাওয়া গেছে। লন্ডন রিটার্ন গাধা। যাক, আমার ডিভোর্স পেপার এবার তাড়াতাড়ি সই হবে। কিন্তু আবার যে বলল তার বাবা চায় তার সাথে সংসার করি। কিন্তু নীলের স্বস্তি বেশিক্ষণ টিকলো না। আরিয়ান একগুচ্ছ লাল গোলাপ নিয়ে সোজা অরুণীর কাছে গেল। অরুণীও যেন নীলকে জ্বালানোর জন্যই আরিয়ানের সাথে খুব বেশি হাসাহাসি শুরু করলো, এবং আরিয়ানের বাহু জড়িয়ে ধরে ক্যান্টিনের দিকেই আসতে লাগলো। অরুণী আর আরিয়ান ক্যান্টিনে ঢুকে ঠিক নীলের পাশের টেবিলটাতে বসলো। অরুণী আজ যেন একটু বেশি গ্ল্যামারাস সেজেছে, যা নীলের চোখে খচখচ করছিল। হাই নীলু, এই যে আরিয়ানের সাথে পরিচয় করে নাও। আরিয়ান, ও হলো নীল, আমার খুব স্পেশাল এক জুনিয়র। ও আমাকে মাঝে মধ্যে বনের জঙ্গলি গল্প শোনায়। ও খুব ভালো গল্পকার, জানো। আরিয়ান নীলের দিকে এমন ভাবে তাকালো যেন নীল একটা রাস্তার ধুলো। ওহ হাই লিটল বয়, অরণি বলছিল তুমি নাকি ওকে একবার জঙ্গল থেকে উদ্ধার করেছিলে। ও পথ হারিয়েছিল আর তুমি লিফট দিয়েছিলে। গুড জব।
এই নাও কিছু টিপস। আরিয়ান পকেট থেকে একটা চকচকে 500 টাকার নোট বের করে তাচ্ছিল্যের সাথে নীলের সামনে রাখলো। নীলের কান দিয়ে তখন গরম ধোঁয়া বেরোচ্ছে। সে নোটটা হাতে নিয়ে দাঁত বের করে হাসলো। ধন্যবাদ স্যার, টিপসটা পেয়ে খুব উপকার হলো। তবে আরিয়ান ভাই 500 টাকায় তো হবে না। আপনার হবু বউকে বনের কুড়ে ঘরে এক রাত পাহারা দিতে আমার যা মেহনত হয়েছে, তাতে তো এই টাকায় শুধু ওনার মেকআপের একটা তুলিও হবে না। আচ্ছা আরিয়ান ভাই, আপনার কি আইডিয়া আছে কুড়ে ঘরের বাসর কেমন হয়? ওই যে বাঁশের মাচায় যখন ক্যাচ ক্যাচ শব্দ হয় আর জঙ্গলিরা নিচে ঢোল বাজায়। উফ, অরণি আপু তো ভয়ে আমার শার্টের কলারই ছিঁড়ে ফেলেছিলেন। আপনার এই দামি স্যুটের হাতা যেন আবার ছিঁড়ে না যায়, খেয়াল রাখবেন কিন্তু। আরিয়ানের মুখের হাসি মুহূর্তেই উধাও। সে বড় বড় চোখে অরুণীর দিকে তাকালো। অরুণী টেবিলের নিচে দিয়ে নীলের গায়ে কষিয়ে এক লাথি মারলো। নীল যন্ত্রণায় কোকিয়ে উঠলেও হাসি থামালো না। এইসব কি বলছে এই ছেলেটা? আরে ও পাগল, মাথা নষ্ট, জানো না তো ওর কথা। চলো আমরা একটু অন্য পাশে বসি। আরিয়ান আর অরুণী উঠে চলে গেল। নীলের রাতে মাথা ভন ভন করছিল, কিন্তু সে চুপ মেরে বসে। বিকেলে কলেজের লনে আরিয়ান একটা দামি গিটার নিয়ে অরুণীর জন্য ইংরেজি গান গাইছিল। নীল পাশ দিয়ে যাওয়ার সময় জোরে একটা শব্দ করে নাচ ছাড়লো। অরুণী রেগে গিয়ে নীলকে ডাকলো। নীলু, তোমার কি কোনো সেন্স নেই? দেখছো আরিয়ান কত সুন্দর গিটার বাজাচ্ছে, তুমি তো শুধু হাতুড়ি দিয়ে লোহা পেটাতে জানো। একটু কালচার শেখো। হাতুড়ি দিয়ে লোহা পেটালে অন্তত কাজের জিনিস তৈরি হয় আপু। আর আরিয়ান ভাই, আপনার এই গিটারের তারগুলো তো ঢিলে। অরণি আপুর চিল্লানির সাথে ম্যাচ করতে হলে আপনাকে তো ব্যান্ড পার্টি নিয়ে আসতে হবে। আর ওই যে গানটা গাইলেন ওটা তো ছিল বিরহী গান। অরণি আপু তো বিরহ বোঝে না, সে বোঝে শুধু কমান্ড করা। আরিয়ান ভাই, রাতে ঘুমানোর আগে হেলমেট পরে ঘুমাবেন, কখন যে উনি আপনার উপর চড়াও হন ঠিক নেই। আরিয়ান গিটার দেখে উঠে দাঁড়ালো। অরণি, এই অসভ্য মেকানিক ছেলেটাকে তুমি এত মাথায় তুলছো কেন? ও কি তোমার চাকর? ও আমার জুনিয়র, বড় জুনিয়র ভাই। নীলু, তুমি বড্ড বেশি মুখ চালাচ্ছ কিন্তু। মুখ তো চালাবই। আরিয়ান ভাই, একটা গোপন কথা বলি, অরণি আপু কিন্তু বনের জঙ্গলি সর্দারের খুব পছন্দের পাত্রী। সর্দার তো ওনাকে নিজের বাড়িতে রানী বানিয়ে রাখতে চেয়েছিলেন। ওনার গায়ে এখনো সেই বনের বুনো ফুলের গন্ধ পাওয়া যায়। বিশ্বাস না হলে একবার ঘাড়ের কাছে শুকে দেখেন তো। ও সরি, আপনি তো আবার পারফিউম ছাড়া কিছু বোঝেন না। অরুণী এবার আর নিজেকে সামলাতে পারলো না। সে আরিয়ানের সামনেই নীলের কলার ধরে টানতে টানতে করিডোরের এক নির্জন কোণায় নিয়ে গেল। করিডোরের সেই অন্ধকারে তারা মুখোমুখি। নীল দেওয়ালের সাথে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে, আর অরুণী তার বুকের ওপর দুহাত দিয়ে চাপ দিয়ে রেখেছে। নীল, তুমি বড্ড বেশি মুখ চালাচ্ছ কিন্তু। তুমি কি আমার জীবনটা তছনছ না করলে শান্ত হবে না? কেন আরিয়ানের সামনে ওসব উল্টাপাল্টা বললে? কেন? আরিয়ান ভাইয়ের দামি স্যুট দেখে খুব মায়া লাগছে। আপনার তো আবার অ্যাডভেঞ্চার খুব পছন্দ। আরিয়ান কি পারবে আপনাকে নিয়ে জঙ্গলিদের সাথে নাচতে? সে তো এসির বাইরে বেরোলে ঘামলে পাউডার মাখে। নীল, তুমি জেলাস হচ্ছ? তুমি সহ্য করতে পারছো না আমি অন্য কারোর সাথে কথা বলছি বা ঘুরছি? আমি জেলাস? কৌতুক করবেন না, আমি তো খুশিতে বাদমাখুম করছি যে আপনি বিদায় হচ্ছেন। কিন্তু ওই ছেলেটা তো একটা নাম্বার 1 বলদ, ও আপনাকে সামলাতে পারবে না। আপনার এই যে অবাধ্য স্বভাব, এটা কন্ট্রোল করার ক্ষমতা শুধু এই মেকানিক নীলেরই আছে। আর আপনি আমাকে ছাড়বেন না, আবার ওকেও নিয়ে ঘুরবেন, মানে কি এসবের? জীবন আপনার কাছে পুতুল খেলা? কথা বলতে বলতে নীল হঠাৎ অরুণীর কোমর জড়িয়ে নিজের খুব কাছে টেনে নিল। অরুণীর তপ্ত নিঃশ্বাস নীলের গলায় আছড়ে পড়ছে। নীলের সেই আদিম পৌরুষের তেজ অরুণীকে আবার মুহূর্তের মধ্যেই দুর্বল করে দিল। অরুণী মনে মনে বলল, তোমাকে জ্বালাতেই তো এসব করছি। তাদের মাঝে কোনো প্রেম নেই, কিন্তু এক তীব্র শারীরিক আকর্ষণ যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। নীল অরুণীর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করলো। আরিয়ান কি জানে আপনার পিঠের ওই ছোট তিলটার কথা? নাকি ওটা দেখার এবং ছোঁয়ার একমাত্র অধিকার জঙ্গলি বনের সেই বর নীলরি আছে? অরুণী কাঁপতে কাঁপতে বলল, নীল ছাড়ো, ডিভোর্স তো হয়েই যাবে, এসব করে কি লাভ? ডিভোর্স পেপারে সই করেছি মানে এই নয় যে আমার হাতের ছোঁয়া আপনার শরীর ভুলে যাবে। আপনি না আমাকে ছাড়তে চান না, তবে আমি কেন ছুবো না? আমাকে ছেড়ে দিন, আমিও ছুবো না, ছেড়ে দেব। কোনো অনুভূতি ছাড়াই স্রেফ আরিয়ানকে হারানোর জেদ আর নিজের অধিকার প্রতিষ্ঠার তৃষ্ণা থেকে নীল অরুণীকে চাপটে ধরল। করিডোরের সেই অন্ধকারে তারা আবার একে অপরের মাঝে উথাল পাথাল হয়ে গেল। প্রতিটি স্পর্শে ছিল দখলদারিত্বের লড়াই। নীল যেন আজ অরুণীকে বুঝিয়ে দিল যে সে যত বড় লোকের মেয়েই হোক না কেন, নীলের ছোঁয়ায় সে আজও সেই বনের অদম্য মেয়েটাই রয়ে গেছে। দীর্ঘক্ষণ ধরে চলা শারীরিক ঘনিষ্ঠতার শেষে নীল অরুণীকে ছেড়ে দিয়ে নিজের শার্টের কলার ঠিক করলো। পরদিন সকালে অরুণী ক্লাসে এলো, কিন্তু তার চোখে মুখে কাল রাতের সেই রেশ স্পষ্ট। আরিয়ান আবার ফুল নিয়ে ক্যান্টিনের সামনে দাঁড়িয়েছিল। নীল পাশ দিয়ে যাওয়ার সময় আরিয়ানকে একটা জোরে ধাক্কা দিয়ে চলে গেল। আরে আরিয়ান ভাই সাবধানে,
আপনার হাত থেকে তো ফুলগুলো নর্দমায় পড়ে গেল। আসলে কি জানেন, কিছু ফুল শুধু বাগানেই সুন্দর লাগে, কারো হাতে গেলেই শুকিয়ে যায়। বিশেষ করে যে ফুল অলরেডি অন্য কেউ পেরে গন্ধ নিয়ে নিয়েছে, সেটা দিয়ে আর পূজা হয় না ভাই। আরিয়ান কিছু বুঝতে না পেরে বোকার মতো দাঁড়িয়ে রইল। অরুণী দূর থেকে নীলের দিকে তাকিয়ে একটা রহস্যময় হাসি দিল। সে বুঝতে পারছে নীল মুখে যতই ডিভোর্সের কথা বলুক, সে অরুণীকে এত সহজে অন্য কারো হাতে ছাড়বে না। অরুণী নীলের কাছে আসলো। নীলু, কাল বিকেলে আমাদের বাড়িতে এসো। ড্যাডি তোমাকে ডেকেছেন, ডিভোর্স পেপার নিয়ে ফাইনাল কথা হবে। যাবো আপু, তবে ড্যাডিকে বলবেন আমি ডিভোর্সের বদলে মুক্তিপণ হিসেবে ওনার মেয়েকে সারা জীবনের জন্য কিডন্যাপ করে রেখে দিতে পারি। একদম ফ্রি সার্ভিস। পুরো কলেজ স্তব্ধ হয়ে গেল নীলের এই দুঃসাহস দেখে। অরুণী হাসতে হাসতে অডিতে উঠে চলে গেল। সবাই কানাঘোষা করছে। এরা কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হাজবেন্ড ওয়াইফ? কি বলে এরা এসব? কেন হবে না? আমাদের নীল কম নাকি? সত্যি কি ওদের মাঝে কিছু আছে? নীল মনে মনে হাসলো। ঝগড়া পচানি আর এই বিচিত্র দৈহিক আকর্ষণের মাঝে জীবনটা আসলেও দারুণ অ্যাডভেঞ্চার হয়ে উঠেছে। চৌধুরী ভিলার বিশাল গেটের সামনে দাঁড়িয়ে নীল নিজের লাল শার্টের কলারটা একবার ঠিক করে নিল। পকেটে সেই ভাঁজ করা ডিভোর্স পেপার। নীল ভাবলো আজই সব শেষ, আজই মুক্তি। কিন্তু সে জানতো না চৌধুরী ভিলার অন্দর মহলে তার জন্য ডিভোর্সের বদলে এক বিশাল ফাঁদ পেতে রাখা হয়েছে। নীলকে ড্রয়িং রুমে বসিয়ে রাখা হয়েছে। অরুণীর বাবা চৌধুরী সাহেব গম্ভীর মুখে নীলকে দেখছেন। নীল, আমি তখন রেগে তোমার সাথে খারাপ আচরণ করছি আর শুট করেছি। আই এম সরি। অর্নি বলে যে তুমি নাকি খুব ভালো ছেলে, জঙ্গল থেকে ওকে উদ্ধার করছো। আরিয়ান আমাদের পার্টনারের ছেলে, ওর সাথে অর্নির বিয়ে ঠিক। কিন্তু আরিয়ানের একটা সত্য, অর্নিকে 1 মাস সংসারের সব কাজ শিখতে হবে। আর আমি চাই তুমি এখানেই থাকবে আমাদের গেস্ট হিসেবে, যাতে অর্নি তোমার কাছ থেকে কিছু বদ্ধতা শিখতে পারে। সংসারের কাজ তোমার যে ভালো কে জানবে? তোমরা তো মধ্যবিত্ত, অন্যের তো মা নেই। নীল হাঁ করে তাকিয়ে রইল। ডিভোর্সের বদলে এটা কি? মানে আমি এখানে থেকে ওনাকে ট্রেনিং দেব? আমি মেকানিক মানুষ স্যার, আমি তো লোহা পেটাই। ঠিক তখনই অরুণী সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পরনে একটা ছোট্ট স্কার্ট আর টপ। সে নীলের দিকে তাকিয়ে বাঁকা হাসলো। আরে নীলু, এসো এসো, ড্যাডি একদম ঠিক বলেছে। তুমি তো জঙ্গল বিশেষজ্ঞ। এই 1 মাস তুমি আমাকে সার্ভিস দেবে, যেমন আমার ঘর গোছানো, আমার কুকুরের যত্ন নেওয়া, আর হ্যাঁ, আমাকে খুশি রাখা। নীল বুঝতে পারলো সে ফেঁসে গেছে। সে বিড়বিড় করলো, ডিভোর্স পেপারটাকে এখন টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব? অরুণী চোখ টিপে বলল, হ্যাঁ, কারণ তোমাকে এত সহজে ছাড়ছি না। আর তুমি জোর করে গেলে জেলে যেতে পারবে, আর কোথাও না। হায় রে কপাল, জীবনটা আসলেই সার্কাস হয়ে গেল। পরদিন সকাল থেকেই অরুণী তার রূপ দেখালো। সে নীলকে ডেকে পাঠালো তার বেডরুমে। নীলু, আমার কফিটা খুব তেতো হয়েছে, নাও নিজের হাতে মেকানিক্স করে একটা মিষ্টি কফি বানিয়ে আনো। আমি আপনার চাকর নই অরণি আপু। চাকর নাও, কিন্তু ট্রেনার তো। আর শোনো, ওই ড্রয়ারে ডিভোর্স পেপারটা আছে না, ওটা কিন্তু আমার ড্যাডির হাতে চলে যেতে পারে যদি তুমি ঠিকমতো কাজ না করো। বারবার ডিভোর্সের ভয় দেখাবেন না, ডিভোর্স তো আমিই দেব। কিন্তু ডিভোর্স হলেই জেল, মনে নেই? নীল দাঁত কিরমির করে কফি বানাতে গেল। অরুণী তাকে দিয়ে সারা বাগান পরিষ্কার করালো। এমনকি অরুণীর দামি অধীর গাড়িটা ধোয়ানোর দায়িত্বও পড়লো নীলের ওপর। নীল যখন গাড়ি মুছছিল, অরুণী উপরের বারান্দা থেকে পাইপ দিয়ে নীলের ওপর পানি ছিটিয়ে দিল। এসব কি হচ্ছে? আরে তুমি তো রোমিও, একটু বৃষ্টিতে ভিজলে তোমাকে আরো কিউট লাগে। আরিয়ান দেখলে তো হিংসায় জ্বলে যাবে। কিসব যে বলেই মেয়ে, পাগল একটা। বিকেলে আরিয়ান চৌধুরী ভিলাই এলো। সে নীলকে এখানে দেখে অবাক এবং ক্ষিপ্ত। এই মেকানিকটা এখানে কি করছে? অরুণী হঠাৎ সোফায় ধপাস করে বসে পড়ল। তার মুখে এক বিচিত্র নাটকীয় ভাব। সে পেটে হাত দিয়ে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান, আমাদের বিয়েটা মনে হয় হবে না। আমি একটা রিপোর্ট পেয়েছি, আসলে আই থিংক আই এম প্রেগনেন্ট। পুরো ঘরে যেন বজ্রপাত হলো। আরিয়ান স্থবির হয়ে গেল। চৌধুরী সাহেব চশমা খুলে ফেললেন। আর নীলের হাতের পানির গ্লাস ফ্লোরে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। প্রেগনেন্ট? কি বলছেন এসব? কার বাচ্চা? অরুণী নীলের দিকে আঙ্গুল তুলে, জঙ্গলে সেই রাতের কথা ভুলে গেলে নীলু? কুড়ে ঘরের সেই বাসর? আমি তো তোমার জন্য আরিয়ানকে ধোকা দিতে পারছি না। আরিয়ান চিৎকার করে উঠল, দিস ইজ ডিসকাস্টিং। অরণি, তুমি এই নোংরা মেকানিকের বাচ্চার মা হতে চলেছ? সি, আমি এই বিয়ে ভেঙে দিলাম। আরিয়ান ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। চৌধুরী সাহেবও রাগে কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে গেলেন। নীল তখন ঘামছে। সে অরুণীর সামনে গিয়ে থরথর করে কাঁপতে লাগলো। আপনি কি পাগল? এসব কি বললেন? বনের সেই রাতে তো আপনি বলেছিলেন আপনার কোনো অনুভূতি নেই। এখন আপনি আমাকে জেলের ভাত খাওয়াবেন? সত্যি কি বাচ্চা আছে?
অরুণী হঠাৎ খিলখিল করে হাসতে শুরু করলো। সে ব্যাগ থেকে একটা কাগজ বের করে নীলের মুখের সামনে ধরলো। শান্ত হও বাবা, এটা দেখো। নীল দেখলো ওটা একটা রিপোর্ট, কিন্তু হাতে লেখা গ্যাস্ট্রাইটিস অ্যান্ড অ্যাসিডিটি। বোকা, ওটা ছিল গ্যাস্ট্রিকের রিপোর্ট। আরিয়ানকে তাড়ানোর জন্য এটাই সেরা উপায় ছিল। এখন আরিয়ান বিদায় আর তুমি আমার খাঁচায় আটকা। ওকে এমনিও আমার পছন্দ না, শুধুমাত্র তোমাকে জেলাস করতে সব নাটক। হায় আল্লাহ, এই মেয়ে তো বড় ডাকাত। অরুণী গান গাইতে গাইতে চলে যায়। রাত তখন 12টা। গেস্ট হাউসে নীল বিছানায় শুয়ে ছটফট করছে। তার মাথায় শুধু অরুণীর ওই নাটকের কথা ঘুরছে। হঠাৎ দরজায় টোকা পড়লো। নীল দরজা খুলতেই দেখলো অরুণী দাঁড়িয়ে আছে। তার পরনে একটা পাতলা সিল্কের নাইট গাউন, যা দিয়ে তার শরীরের প্রতিটি ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আবার কি নাটক করতে এসেছেন রাত দুপুরে এখানে কেন? অরুণী ভেতরে ঢুকে দরজা লক করে দিল। কেন, বউ কি বরের কাছে আসতে পারে না? আর তো সবাই জানে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, তো নাটকটা কেন একটু রিয়েল করে নিচ্ছি না আমরা? নীল পিছিয়ে গেল। অরুণী আপু, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। অরুণী নীলের বুকের উপর হাত রেখে বলে, সীমা তো আমরা বনেই পার করেছি নীল। এখন এই বিছানায় সেই জঙ্গলি স্মৃতিগুলো আবার জ্বালিয়ে নিলে কেমন হয়? নীল আর নিজেকে ধরে রাখতে পারলো না। অরুণীর সেই মোহময় পারফিউমের গন্ধ আর তার শরীরের উষ্ণতা নীলের সমস্ত প্রতিরোধ ভেঙে দিল। সে অরুণীকে পাঁচাকোলা করে বিছানায় শুইয়ে দিল। কোনো ডিভোর্স নয়, কোনো পচানি নয়, সেই রাতে শুধু ছিল একে অপরের শরীরের তীব্র ক্ষুধা। অন্ধকার ঘরে তাদের দীর্ঘশ্বাস আর অরুণীর অস্ফুট আর্তনাদ মিলেমিশে একাকার হয়ে গেল। নীল যেন আজ অরুণীকে বুঝিয়ে দিল সে মেকানিক হতে পারে, কিন্তু অরুণীর শরীরের প্রতিটি ইঞ্চিতে তার নাম লেখা হয়ে গেছে। অরুণীও পাগলের মতো নীলকে চাপটে ধরলো। জেদ, রাগ আর অহংকার ধুয়ে মুছে তারা এক বিস্তারিত শারীরিক খেলায় মেতে উঠলো, যা ভোরের আলো ফোটা পর্যন্ত চললো। ভোরে অরুণী যখন চুপি চুপি নীলের ঘর থেকে বের হতে যাচ্ছিল, নীল তাকে পেছন থেকে ডাকলো। অরুণী, প্রেগনেন্সি নাটক তো করলেন, কিন্তু এখন ড্যাডিকে কি বলবেন? বলত মেকানিক জামাই খুব ভালো সার্ভিস দিচ্ছে। আর শোনো নীলু, কাল কলেজে কিন্তু আবার সেই জুনিয়র সাজতে হবে। কেউ যেন না জানে চৌধুরী ভিলার জামাই রাতে গেস্ট হাউসে কি ডিউটি করে। নীল একটা দীর্ঘশ্বাস ফেললো। সে বুঝতে পারলো এই সিনিয়র বউ আর এই বিচিত্র বিয়ে থেকে তার মুক্তি নেই। সে ডিভোর্স পেপারটা নিয়ে আগুন ধরিয়ে দিল। এই নিষিদ্ধ সম্পর্কের টান তাদের সারা জীবনের জন্য এক সুতোয় বেঁধে ফেলেছে। চৌধুরী ভিলার সেই রুদ্ধশ্বাস নাটক আর প্রেগনেন্সির ভুয়া রিপোর্টের পর নীল ভেবেছিল জীবনটা বোধহয় একটু শান্ত হবে। কিন্তু অরুণী চৌধুরী যার জীবনে আছে তার কপালে শান্তি যে নেই, সেটা নীল হাড় হাড় করে টের পাচ্ছিল। কলেজের বার্ষিক বনভোজন বা পিকনিকের ঘোষণা আসতেই নীলের বুকটা ছ্যাদ করে উঠল। কারণ জঙ্গল আর নির্জনতা মানে অরুণীর নতুন কোনো ফন্দি। সকালবেলা কলেজের 3টি বিশাল বাস পাহাড়ি এলাকার উদ্দেশ্যে রওনা দিল। নীল বাসের একদম পেছনের সিটে জানালার পাশে বসে কানে হেডফোন গুঁজে দিয়েছিল যাতে অরুণীর চিৎকার শুনতে না হয়। কিন্তু তার কপাল, বাস ছাড়ার 5 মিনিটের মাথায় অরুণী তার সিট ছেড়ে পেছনের সিটে নীলের পাশে এসে ধপাস করে বসলো। কি নীলু, একলা চলরে নীতি ধরেছো নাকি? জুনিয়র বরের দেখি আজ খুব ভাব। নীল হেডফোন খুলে, আপু দোহাই আপনার, বাসে আপনার ব্যাচের সব বড় লোকরা আছে, এখানে অন্তত আমাকে একটু শান্তিতে থাকতে দিন। আপনার আরিয়ান তো অন্য বাসে, ওখানে গিয়ে রোমান্স করুন না। আরিয়ান তো এখন আমার নাম শুনলে পাতনা পায়খানা শুরু করে। ওই যে তোমার বাচ্চার মা হওয়ার গল্পটা ও বিশ্বাস করে লন্ডন পালিয়ে যাওয়ার টিকিট কাটছে। এখন তো তুমি আমার একমাত্র ভরসা। চুপ করুন, কেউ শুনে ফেললে আমার ক্যারিয়ার শেষ। আপনার তো ড্যাডি আছে, আমার শুধু লোহা লক্কর আছে। বাসের যাত্রীরা দেখলো অরুণী নীলকে নিয়ে হাসাহাসি করছে। নীল শুধু দাঁত কিরমির করছিল। পাহাড়ের আঁকাবাঁকা পথে বাস যখন উপরে উঠছিল, অরুণী ইচ্ছে করে নীলের উপর ঢলে পড়ছিল। নীলু, পাহাড় দেখে আমার কেমন জানি বোনের সেই রাতের কথা মনে পড়ছে। আর তোমার কি মনে পড়ছে না? আমার শুধু মনে পড়ছে আপনার ওই পচা ডিভোর্স পেপারটার কথা। সুযোগ পেলেই আমি ওটা আবার প্রিন্ট করব। অত সোজা না। হ্যাঁ, বনভোজনের স্পটে পৌঁছানোর পর সবাই যখন গান বাজনা আর রান্নায় ব্যস্ত, অরুণী নীলকে ইশারায় ডাকলো। নীল, ওই ঝর্ণাটার ওপাশে একটা গুহা আছে শুনেছি, চলো দেখে আসি। একদম বুনো পরিবেশ। আমি যাব না, আপনার সাথে গেলেই আমি বিপদে পড়ি। কিন্তু অরুণী নাছর বান্দা, সে নীলের হাত ধরে টেনে বনের গভীরে নিয়ে গেল। পাহাড়ের চড়াই উতরাই পার হতে হতে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল। ঘন কুয়াশার বৃষ্টি নামলো পাহাড়ে। পাহাড়ের ঢাল বেয়ে নামতে গিয়ে অরুণীর বাবা পিছলে গেল। নীল তাকে ধরতে গিয়ে দুজনে গড়াতে গড়াতে একটা গভীর পাহাড়ের খাঁজে গিয়ে পড়লো। জায়গাটা একদম নির্জন, উপরে খাড়া পাহাড়, নিচে ঘন জঙ্গল। বের হওয়ার রাস্তা কুয়াশায় ঢাকা। হলো তো, আবার সেই জঙ্গল, আবার সেই আপনি। আপনার জন্য তো আমার কপালে জঙ্গলই লেখা আছে। এবার কি এখানেও জঙ্গলি সর্দার আসবে বিয়ে দিতে? অরুণী মাটি ঝাড়তে ঝাড়তে বলল,
আরে নীলু, প্যান প্যান করো না তো। দেখো জায়গাটা কত জোস, আর জঙ্গলি সর্দার লাগবে কেন? আমাদের তো অলরেডি বাসর হয়েই গেছে, এখন জাস্ট রিক্যাপ হবে। বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। পাহাড়ের খাঁজি একটা ছোট পাথরের ছাউনি পাওয়া গেল। ঠান্ডায় অরুণী কাঁপতে শুরু করলো। বড় লোকের বেটি এখন বোঝো ঠেলা। এখানে তো এসি নেই, আছে শুধু বুনো হাওয়া। ভাই, ঠান্ডায় কাঁপছি, আবার এসি লাগবে কেন? লাগবে গরম। নীল অগত্যার শুকনো কাঠ কুড়িয়ে আগুন জ্বালালো। তার ব্যাগে কিছু ইনস্ট্যান্ট নুডলস আর একটা ছোট্ট পাত্র ছিল পিকনিকের জন্য। সে পাথর দিয়ে চুলা বানিয়ে অরুণীর জন্য রান্না করতে বসলো। বা নীলু, তুমি তো বেশ ভালোই রান্না পারো। আমাদের সংসার শুরু হলে কি আমাকে এইভাবেই পাহাড়ি স্টাইলে খাওয়াবে? সংসার করতে গেলে আপনি খাবেন জেলের ভাত, আর আমি খাবেন শান্তি নিঃশ্বাস। কারণ আপনার সাথে আমার সংসারই হবে না। এই যে নুডলস দিচ্ছি, এটাই আপনার শেষ রাজকীয় খাবার। কি নীলু, গুহার বাসর কি খুব মিস করছো? আমাকে তো পাহাড়ের উপর, আজকে তো পাহাড়ের উপর বাসর, পরিবেশটা কিন্তু বনের চেয়েও হট। মুখ বন্ধ করে খান তো। আপনার এই পচানি শুনতে শুনতে আমার কান পচে গেছে। আপনি কি কোনোদিন সিরিয়াস হতে পারেন না? সিরিয়াস সিরিয়াস হয়ে কি হবে? জীবনটা তো একটা অ্যাডভেঞ্চার, আর এই অ্যাডভেঞ্চারে তোমার মতো একটা রাগী জুনিয়রকে পাওয়া ভাগ্যের ব্যাপার। রাত বাড়ার সাথে সাথে পাহাড়ের ঠান্ডা হাড়ের ভেতর ঢুকে যাচ্ছিল। আগুনের তাপও তখন যথেষ্ট ছিল না। অরুণী কাঁপতে কাঁপতে নীলের খুব কাছে এসে বসলো। নীল, আমার খুব ঠান্ডা লাগছে, প্লিজ একটু কাছে আসো। আবার সেই পুরনো টেকনিক। আমি জানি আপনি কি চাইছেন। কিন্তু অরুণীর গায়ের কাঁপুনি দেখে নীল আর স্থির থাকতে পারলো না। সে অরুণীকে নিজের চাদর দিয়ে ঢেকে দিল এবং তাকে জড়িয়ে ধরলো। আগুনের সেই লাল আভায় অরুণীর ভেজা মুখটা অসম্ভব মায়াবী লাগছিল। কোনো অনুভূতি ছাড়াই সে পরিস্থিতির চাপে তারা একে অপরের খুব কাছে চলে এলো। অরুণী নীলের ঠোঁটের কাছে ফিসফিস করে, আজ কিন্তু জঙ্গলি সর্দার নেই নীল, আজ শুধু আমি আর তুমি। এখানে আমাদের কেউ আটকানোর নেই। নীল অরুণীর চোখের দিকে তাকালো। অরুণীর সেই জেদি আর সাহসী চোখ দুটো আজ যেন এক অজানা তৃষ্ণায় কাতর। নীল তার সব রাগ আর ডিভোর্সের চিন্তা ভুলে গিয়ে অরুণীকে গভীর আলিঙ্গনে আবদ্ধ করলো। পাহাড়ের সেই নির্জন খাঁজে বৃষ্টির শব্দের মাঝে তাদের আদিম আকাঙ্ক্ষা আবার মাথা চাড়া দিয়ে উঠলো। নীল অরুণীর ভেজা শার্টের বোতামগুলো একে একে খুলে ফেললো। আগুনের তাপে তাদের শরীরের ছায়া পাহাড়ের গায়ে বিশাল হয়ে দেখা দিচ্ছিল। প্রতিটি স্পর্শ ছিল বুনো আর তীব্র। অরুণী নীলের গলার কাছে কামড় বসিয়ে দিল উত্তেজনায়। পাহাড়ের সেই পাথুরে মেঝেতে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। দীর্ঘ সময় ধরে চলা সেই শারীরিক নিবিড়তা ছিল বনের সেই রাতের চেয়েও অনেক বেশি প্রগাঢ়। নীলের পৌরস আর অরুণীর নমনীয়তা মিলেমিশে একাকার হয়ে গেল। কামনার সেই চরম শিখরে পৌঁছে তারা দুজনেই পাহাড়ের নিস্তব্ধতাকে চূর্ণ বিচূর্ণ করে দিল। তাদের মিলিত শরীরের ঘাম আর বৃষ্টির পানি মিলে এক অদ্ভুত গন্ধ তৈরি করলো, যা শুধু সেই নির্জন পাহাড়ি সাক্ষী হয়ে রইল। পরদিন সকালে যখন কুয়াশা কাটলো, অরুণীর বাবার হেলিকপ্টার পাহাড়ের ওপর দিয়ে চক্কর দিচ্ছিল। নীল আর অরুণী যখন উদ্ধার হলো, তারা দেখলো নিচে পুরো কলেজ আর চৌধুরী সাহেব দাঁড়িয়ে আছেন। নীল ভাবলো এবার নির্ঘাত শেষ, কিন্তু অরুণী তার বাবার সামনে গিয়ে নীলের হাতটা শক্ত করে ধরলো। ড্যাডি, তুমি মিছিমিছি আরিয়ানকে খুঁজেছিলে। এই যে নীল, ও আমাকে পাহাড়ের খাজে সারা রাত বাঁচিয়ে রেখেছে। আর হ্যাঁ, ওই আমার আসল বর। তোমার ওই ডিভোর্স পেপারটা আমি পাহাড় থেকে ছুঁড়ে ফেলে দিয়েছি। চৌধুরী সাহেব থমকে দাঁড়িয়ে গেলেন। কলেজের ছাত্রছাত্রীরা হাঁ করে তাকিয়ে রইল। নীল মনে মনে ভাবলো, এই মেয়ে তো আমাকে সারা জীবনের জন্য জঙ্গল বন্দি করে ফেললো। নীল অরুণীর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আপনি আসলেও একটা আপদ। অরুণী মুচকি হেসে বলল, আর তুমি সেই আপদের একমাত্র ঔষধ নীলু। পাহাড়ে সেই রাত আর অরুণীর এই সাহসী ঘোষণা নীল আর অরুণীর জীবনকে যেন এক নতুন ঠিকানায় পৌঁছে দিল, যেখানে ঝগড়া থাকবে, ঝামেলা থাকবে, কিন্তু বিচ্ছেদ আর কখনোই আসবে না। পাহাড় থেকে ফেরার পর কলেজের পুরো পরিবেশ পাল্টে গেছে। চৌধুরী সাহেবের হেলিকপ্টারে করে নীল আর অরুণীর নামার সেই দৃশ্য এখন ক্যাম্পাসের ভাইরাল ভিডিও। অরুণী সবার সামনে ঘোষণা করে দিয়েছে নীল তার বর, কিন্তু নীল সেটাকে সেফ বিপদে বাঁচার নাটক বলে এড়িয়ে চলেছে। তবে আসল খেলা শুরু হলো তখন যখন জেদি আর অহংকারী অরুণী চৌধুরী সত্যিই নীলের জন্য পাগলামি শুরু করলো। কারণ নীল তো আর তাকে মানে না। সকালবেলা নীল তার পুরনো ভাঙাচোরা মেসে বসে বাইকের ইঞ্জিন সারাচ্ছিল। পরনে ময়লা গেঞ্জি, হাতে মোবিল মাখা। হঠাৎ মেসের সামনে একটা ধবধবে সাদা অডি এসে থামলো। অরুণী গাড়ি থেকে নামলো, তার হাতে টিফিন ক্যারিয়ার। আবার কেন এসেছেন? এখন কি আমার মেসটাও কিনে নিতে চান? অরুণী মাটির ওপর হাঁটু গেড়ে বসে, নীলু, তুমি সকালে না খেয়ে কলেজে চলে যাও, তাই আমি নিজের হাতে পরোটা আর ডিম ভাজি করে এনেছি, চলো খেয়ে নাও। নিজের হাতে? চৌধুরী ভিলার রাজকন্যা আটা মাখতে জানে? ওসব নাটকে ভালোবাসা আরিয়ানের জন্য জমিয়ে রাখুন। আমি মেকানিক মানুষ, রাস্তার ধারের চা বিস্কুটই
আমার জন্য ভালো। আপনার এই দামি পরোটা আমার পেটে সইবে না। অরুণী দমে যাওয়ার পাত্রী নয়। সে জোর করে নীলের মুখে পরোটা তুলে দেওয়ার চেষ্টা করলো। নীল অরুণীর হাতের ঝটকা দিয়ে সরিয়ে দিল। শুনুন অরণি আপু, আপনি আমার সিনিয়র, তার উপর কোটিপতির মেয়ে। আমাদের বনের ওই রাত বা পাহাড়ের ওই সময়টা ছিল স্রেফ বেঁচে থাকার লড়াই। ওটাকে প্রেম ভেবে বসবেন না। আমি আপনার স্ট্যাটাসের সাথে মানাই না, আর মানাতেও চাই না। যা হয়েছে ভুলে যান। অরুণীর চোখে জল চলে এলো, কিন্তু সে সেটা আড়াল করে হাসলো। জেদ তোমার ভালোই নীলু, কিন্তু আমার জেদ তোমার চেয়েও বেশি। আজ না মানলেও একদিন মানবে তুমি আমার। আমি হাল ছাড়বো না। যান যান, আমরা মধ্যবিত্তরা আপনার হাতের মোয়ানা। আসছে। কলেজে তখন অরুণী চৌধুরীর নতুন রূপ দেখলো সবাই। যে মেয়ে ক্লাসে আসতো না, সে এখন নীলের ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকে। নীল ক্যান্টিনে গেলে সে আগে গিয়ে টেবিল পরিষ্কার করে রাখে। দোস্ত, অরণি আপু তো তোর জন্য পুরো পাগল। উনি আজ তোর জন্য ল্যাপটপ নিয়ে এসেছেন, কারণ তোরটা নাকি ভেঙে গেছে। নীল ক্যান্টিনে গিয়ে দেখলো অরুণী তার বন্ধুদের মাঝে বসে আছে। এসব কি অরণি আপু? আমি কি ভিক্ষুক যে আপনি আমাকে ল্যাপটপ দান করছেন? এটা দান নয় নীলু, এটা গিফট। তুমি পড়াশোনা করবে। আপনার ওই টাকাওয়ালা দম্ভটা পকেটে রাখুন। আমি গরিব হতে পারি, কিন্তু অন্যের দয়ায় চলার মতো ছোটলোক হইনি। আর শোনো, আমাকে নীলু বলে ডাকবে না। আমি তোমার চাকর নই। নীল সবার সামনে ল্যাপটপের বক্সটা ঠেলে ফেলে দিয়ে চলে গেল। অরুণী অপমানে লাল হয়ে গেল, কিন্তু সে হাল ছাড়লো না। সে বুঝতে পারলো নীল তাকে বড়লোক আর জেদি মনে করে ঘৃণা করছে। এক রাতে তুমুল বৃষ্টি হচ্ছে। নীল তার মেসের জানালা দিয়ে দেখলো মেসের গেটের সামনে একটা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে অরুণী। সে কাঁপছে, কিন্তু নড়ছে না। নীল ভাবলো কিছুক্ষণ পর চলে যাবে, কিন্তু 2 ঘন্টা পার হয়ে গেল। নীল ছাতা নিয়ে নিচে নেমে এলো। পাগলামি বন্ধ করুন অরণি। অসুখ করলে আপনার ড্যাডি এসে আমার মেস পুড়িয়ে দেবে। যান এখান থেকে। যাব না। যতক্ষণ তুমি বলবে না যে তুমি আমাকে ঘৃণা করো না, ততক্ষণ আমি সরবো না। ঘৃণা করি না, কিন্তু আপনাকে পাত্তা দেওয়ার মতো সময়ও আমার নেই। আপনার জগৎ আর আমার জগৎ আলাদা। আপনি হলেন আকাশ, আর আমি ড্রেনের জল। আকাশ আর জল কখনো এক হয় না। অরুণী নীলের ভেজা গেঞ্জিটা খামছে ধরে। কিন্তু ওই ড্রেনের জলই তো বাষ্প হয়ে আকাশে যায় নীল। কেন তুমি নিজেকে ছোট করছো? কোনে সেই রাতে তো তুমি আমাকে নিজের করে নিয়েছিলে। তখন কি আমি বড়লোক ছিলাম না? নীল চুপ হয়ে গেল। অরুণীর ভেজা শরীর আর করুণ চাকুনি তাকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু সে তার ইগো ছাড়লো না। সে অরুণীকে ধাক্কা দিয়ে রিকশায় তুলে দিল। আরেকবার যদি আমার মেসের সামনে দেখি, তবে আমি এই শহর ছেড়ে চলে যাব। অরুণীর চোখে জল। সে কিছু বলল না, কেবল ফ্যালফ্যাল করে তাকালো। তারপর দীর্ঘশ্বাস ফেলে চলে গেল। পরদিন কলেজে অরুণী আর নীলের সাথে কথা বলল না, কিন্তু সে নীলের লাইব্রেরির টেবিলে একটা চিরকুট রেখে গেল। আজ বিকেলে অডিটোরিয়ামের পেছনে এসো। শেষবার কিছু বলবো, না এলে আমি ছাদ থেকে লাফ দেব। এই মেয়ে তো পুরো সাইকো। নীল বাধ্য হয়ে গেল। অডিটোরিয়ামের পেছনে নিরিবিলি জায়গায় অরুণী দাঁড়িয়েছিল। তার চোখে মুখে এক শূন্যতা। নীল, আমি সব ছেড়ে দিতে রাজি। ড্যাডির সম্পত্তি, এই গাড়ি, এই আভিজাত্য, সব। তুমি কি আমাকে তোমার ওই মেসের ছোট্ট ঘরে জায়গা দেবে? পারবেন না। আপনি এসি ছাড়া ঘুমাতে পারেন না। 2 দিন পর আপনার মনে হবে নীল একটা মেকানিক আর আপনি রাজকন্যা। তখন আমার ইজ্জত নিয়ে টানাটানি করবেন। তার চেয়ে ভালো আপনি আপনার পথে যান। অরুণী নীলের খুব কাছে গিয়ে বলে, তুমি খুব পাথর নীল, কিন্তু এই পাথরের ভেতরেও যে আগুন আছে সেটা আমি জানি। সে আগুন আমি জ্বালাবো। অরুণী হঠাৎ নীলের ঠোঁটে নিচের ঠোঁট চেপে ধরলো। নীল প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অরুণীর সেই মরিয়া আক্রমণ আর শরীরের ঘ্রাণ তাকে পাগল করে তুলল। সে অরুণীকে দেওয়ালের সাথে চেপে ধরলো। কোনো প্রেম নয়, কোনো মায়া নয়, সেফ এক বন্য নেশা। সেই নির্জন অডিটোরিয়ামের পেছনে ধুলোবালি আর অন্ধকারের মাঝে তারা একে অপরের মাঝে হারিয়ে গেল। অরুণী যেন আজ নিজেকে বিলিয়ে দিয়ে প্রমাণ করতে চাইলো সে নীলেরই। নীলও তার সমস্ত ঘৃণা আর ইগো ভুলে অরুণীর দমনীয় শরীরে নিজের চিহ্ন এঁকে দিল। দীর্ঘ সময় ধরে চলা সেই শারীরিক যুদ্ধে অরুণী জয়ী হলো, কারণ নীল পাত্তা না দেওয়ার ভান করলেও অরুণীর শরীরের প্রতিটি ইঞ্চিতে সে বারবার পরাজিত হচ্ছিল। রোম্যান্সের রেশ কাটতে না কাটতেই নীল আবার তার খোলসে ঢুকে গেল। সে নিজের শার্ট ঠিক করতে করতে বলল, এসব করে লাভ নেই অরণি। শরীর পাওয়া মানে মন পাওয়া নয়। আপনি জেদ করছেন, আর আমি সেই জেদ ভাঙবই। মন তো তুমি বনেই দিয়ে দিয়েছো নীলু। মুখ ফসকে বলতে পারছো না, শুধু মুখ ফুটে বলতে পারছো না। কাল কলেজে দেখবো তোমার এই পাথুরে মন কতক্ষণ টিকে থাকে। নীল গটগট করে চলে গেল। অরুণী করিডোরে দাঁড়িয়ে মুচকি হাসলো। সে জানে নীল তাকে পাত্তা না দেওয়ার নাটক করলেও তার প্রতিটি শিরায় এখন অরুণীর ছোঁয়া লেগে আছে।
কলেজের সবাই দেখবে এক বড়লোক সিনিয়রের প্রেমে কিভাবে এক মেকানিক জুনিয়র হাবুডুবু খেয়ে ইগো ধরে রাখে। অডিটোরিয়ামের পেছনের সেই তপ্ত মুহূর্তগুলো পার হওয়ার পর নীল যেন আরো বেশি পাথুরে হয়ে গেল। অরুণী ভেবেছিল শরীরী ঘনিষ্ঠতা হয়তো নীলের ইগোর দেওয়ালটা ভেঙে দেবে, কিন্তু ফলাফল হলো উল্টো। নীল নিজেকে আরো গুটিয়ে নিল। তার ভেতরে এক অদ্ভুত অপরাধ বোধ আর জেদ কাজ করতে শুরু করলো। সে কোনোভাবেই একজন অহংকারী বড়লোকের মেয়ের কাছে হার মানতে রাজি নয়। অডিটোরিয়ামের সেই ঘটনার পরদিন অরুণী খুব খুশি মনে কলেজে এলো। সে ভেবেছিল নীল আজ অন্তত তার দিকে তাকিয়ে হাসবে। নীল যখন লাইব্রেরি থেকে বের হচ্ছে, অরুণী তার পথ আগলে দাঁড়ালো। কি নীলু, কালকের পর তো মুখটা একদম শুকিয়ে গেছে। রাতে কি ঠিক মতো ঘুমাওনি, নাকি আমার কথা ভেবে ছটফট করেছো? কাল যা হয়েছে ওটা ছিল একটা জৈবিক ভুল। আপনি আমাকে প্ররোচিত করেছেন আর আমি পরিস্থিতির শিকার হয়েছি। এটার মানে এই নয় যে আমি আপনার জন্য গলে গেছি। প্ররোচিত? নীল, তুমি কি আসলেও মানুষ? কাল তুমি যেভাবে আমাকে জড়িয়ে ধরেছিলে সেটা কি শুধুই প্ররোচনা ছিল? হ্যাঁ, একজন পুরুষ হিসেবে আপনার মতো সুদর্শনা মেয়ের সামনে এসে পড়লে যা হয় সেটাই হয়েছে, কিন্তু আমার ঘৃণা আপনার উপর আগের মতোই আছে। আপনার ওই টাকা আর সিনিয়রিটির দম্ভ আমি কোনোদিনও মেনে নেব না। দয়া করে আমার ছায়া মারাবেন না। অরুণীর চোখের কোণে জল চিকচিক করে উঠল। সে ভাবতেও পারেনি নীল সবার সামনে তাকে এভাবে অপমান করবে। অরুণী নীলের হাত ধরতে গেলে নীল সজোরে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিল। আরেকবার আমাকে টাচ করলে আমি এই কলেজ ছেড়ে ট্রান্সফার নিয়ে চলে যাব। আপনার মতো জেদি মেয়ের সাথে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। আপনি সবকিছু খেলা ভাবেন। নীল পাত্তা দিচ্ছে না দেখে অরুণী এবার চরম পথ বেছে নিল। সে কলেজের মাঝখানের কমন রুমে গিয়ে বসে পড়ল এবং ঘোষণা করলো যতক্ষণ নীল তার সাথে শান্তভাবে কথা না বলবে এবং তাকে মেনে না নেবে সে কিছুই খাবে না। এভাবে দুদিন কেটে গেল। কলেজ এটা নিয়ে হইচই পড়ে গেল। সবাই কানাকানি করছে। নীল দোস্ত, অরুণী আপু তো গত দুদিন ধরে কিছু খাচ্ছে না। ওনার ড্যাডি কলেজে পুলিশ পাঠিয়েছেন, তুই একবার গিয়ে কথা বললাম। মরতে দাও ওকে। বড় লোকের বিলাসিতা না খেয়ে মরলে আমার কি? আমি কি ওর ডাল ভাতের দায়িত্ব নিয়েছি নাকি? ও মনে করছে অনশন করলে আমি গলে যাব? ভুল ভাবছে। তখন নীল নিচের ক্লাসে বসে রইল, কিন্তু তার কলমের নিবটা বারবার কাগজের উপর ভেঙে যাচ্ছিল। তার মনের ভেতরেও একটা ঝড় বইছিল, কিন্তু জেদ তাকে উঠতে দিচ্ছিল না। বিকেলে অরুণী সেন্সলেস হয়ে পড়ে গেল। কলেজে অ্যাম্বুলেন্স ডাকা হলো। নীল দূর থেকে দাঁড়িয়ে দেখলো অরুণীকে স্ট্রেচারে করে তোলা হচ্ছে, কিন্তু সে এক কদমও এগিয়ে গেল না। অরুণীকে শহরের একটা দামি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। অরুণীর বাবা চৌধুরী সাহেব নিজে নীলকে ফোন করলেন। নীল, আমার মেয়েটা তোমার জন্য জীবন দিচ্ছে, তুমি একবার এসে ওকে দেখে যাও। তোমার কি দয়া মায়া নেই? ঠিক আছে, আমি আসছি, আপনি রাখেন। নীল হাসপাতালে গেল, কিন্তু কোনো মায়া নিয়ে নয়, বরং শেষবারের মতো সব চুকিয়ে ফেলতে। অরুণীর যখন জ্ঞান ফিরল সে দেখলো নীল তার বেডের পাশে দাঁড়িয়ে। অরুণীর ফ্যাকাশে মুখে এক চিলতে হাসি ফুটলো। জানতাম তুমি আসবে নীলু, তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে না। ভুল জানতেন। আমি এসেছি শুধু একটা কথা বলতে। আপনার এই নাটকের কারণে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। আপনি কি মনে করেন আপনার এই অসুস্থতা দেখে আমি আপনাকে নিয়ে আমি চৌধুরী ভিলার ঘর জামাই হব? কখনো না। আমি আপনাকে ঘৃণা করি আপনার এই অহংকারের জন্য, আর আজ ঘৃণা করছি আপনার এই সস্তা সিম্প্যাথি নেওয়ার নাটকের জন্য। এটা নাটক নয় নীলু, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? আপনার মতো মেয়েরা ভালোবাসা বোঝে না। আপনারা শুধু দখল করতে জানেন। আপনি আমাকে দখল করতে চাইছেন আপনার টাকা আর জেদ দিয়ে, কিন্তু আমি আপনার সেই জেদের বলি হব না। আজ থেকে আপনার সাথে আমার সব সম্পর্ক শেষ। যদি বেঁচে থাকতে চান তবে অন্য কাউকে খুঁজুন। নীল পকেট থেকে একটা ছিঁড়ে ফেলা কাগজের টুকরো, যেটা ছিল সেই পুরনো ডিভোর্স পেপারের অংশ, অরুণীর গায়ে ছুঁড়ে মেরে ঘর থেকে বেরিয়ে গেল। অরুণী চিৎকার করে কাঁদতে শুরু করলো, কিন্তু নীল একবারও পেছনে ফিরে তাকালো না। নীল এরপর থেকে নিজেকে একদম বদলে ফেললো। সে কলেজে আসা প্রায় কমিয়ে দিল। সারাদিন মেকানিকের দোকানে কাজ করে আর রাতে একা পড়ে থাকে। অরুণীকে তার ড্যাডি বাড়িতে বন্দি করে রেখেছেন যাতে সে আর কোনো পাগলামি করতে না পারে। কিন্তু একদিন রাতে নীলের বেসের দরজায় প্রচন্ড ধাক্কা পড়লো। নীল দরজা খুলতেই দেখলো অরুণীর বডিগার্ডরা দাঁড়িয়ে। তারা নীলকে জোর করে তুলে নিয়ে গেল চৌধুরী ভিলার এক নির্জন গুদাম ঘরে। সেখানে অরুণী বসেছিল, তার হাতে একটা চাবুক। নীল, তুমি বলেছিলে আমি তোমাকে দখল করতে পারবো না। এখন দেখো তুমি আমার খাঁচায়। আমি সব ছেড়ে দিয়েছি, কিন্তু তোমাকে ছাড়িনি। চাবুক মারবেন? মারুন, তাতেও আমার মন পাবেন না। অরুণী হঠাৎ চাবুকটা ফেলে দিয়ে নীলের পায়ে লুটিয়ে পড়লো। আমি হার মেনেছি নীল। আমি আর বড় লোক নই, আমি আর তোমার সিনিয়র নই। আমি শুধু তোমার সেই অরুণী, যাকে তুমি বোনের উহায় প্রথমবার আদর করেছিলে। প্রথমবার আমাকে ওভাবে, প্লিজ আমাকে এভাবে দূরে সরিয়ে দিও না।
অরুণীকে এত অপমান, এত কিছু বলার পরও সে যখন এভাবে কাতর কণ্ঠে অনুরোধ করছে, তখন নীলের চোখের কোণ এবার ভিজে এলো। কিন্তু সে তার জেদ ধরে রাখলো। সে অরুণীকে টেনে তুললো এবং সজোরে নিজের দেওয়ালের সাথে চেপে ধরলো। আপনার এই নতি শিকারও আমার কাছে একটা চাল মনে হয় অরণি। আপনি আমাকে পঙ্গু করে দিতে চাইছেন আপনার মায়া দিয়ে, কিন্তু আমি ভাঙবো না। নীল আবার অরুণীকে আক্রমণাত্মকভাবে চুম্বন করলো, কিন্তু সেই চুম্বনে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল জেদ আর আক্রোশ। অরুণীও সেই আক্রোশকে আলিঙ্গন করে দিল। কিনাতে নীল অরুণীকে মেঝেতে ফেলে রেখে বেরিয়ে গেল। শরীরটা আপনার দিয়ে দিলেন, কিন্তু মনটা আমার কাছেই রইল। ভালো থাকবেন অরণি চৌধুরী। নীল চলে যাওয়ার পর অরুণী মেঝেতে পড়ে একা হাসতে লাগলো। সে জানে নীল তাকে যতবার দূরে সরাবে ততবারই সে নীলের আরো গভীরে ঢুকে যাবে। এই অসম লড়াইয়ের শেষ কোথায় তা হয়তো নিয়তেই জানে না। অরুণী চৌধুরীর জেদ আগুনের মতো, যা নিজেকে পুড়িয়ে ছারখাড় করে দিতেও দ্বিধা করে না। নীলের পাথুরে অবহেলা সহ্য করতে না পেরে অরুণী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, সে আরিয়ানকেই বিয়ে করবে। চৌধুরী ভিলা জুড়ে এখন উৎসবের সাজ, কিন্তু সেই আলোর নিচে জমাট বেঁধে আছে একরাশ হাহাকার। নীল তার স্যাঁতসেঁতে মেসের ঘরে একা বসে আছে। বাইরে টিপ টিপ বৃষ্টি। তার টেবিলের ওপর রাখা সেই পুরনো হাড়ের মালাটার একটি ভাঙা অংশ, যা সে বন থেকে কুড়িয়ে এনেছিল। আজ অরুণীর বিয়ে। লন্ডনের সেই গাধা আরিয়ানের গলায় আজ মালা উঠবে। নীল বিড়বিড় করে নিজেকেই বোঝাচ্ছে, ভালোই হয়েছে, আপদ বিদায় হচ্ছে। আমার মতো মেকানিকের জীবনে বড়লোকের রাজকন্যা মানাতো না। ডিভোর্স পেপার তো আগেই ছিঁড়েছি, আজ সম্পর্কটাও চুকে যাক। কিন্তু স্মৃতিগুলো বেইমানি শুরু করলো। নীলের চোখের সামনে ভেসে উঠলো বনের সেই অন্ধকার গুহা, যেখানে অরুণী ভয়ে তাকে জড়িয়ে ধরেছিল। মনে পড়লো পাহাড়ের কাছে সেই উত্তাল রাত, যেখানে অরুণীর তপ্ত নিঃশ্বাস নীলের সব জেদ পুড়িয়ে দিয়েছিল। অরুণীর সেই পাগলামি, বৃষ্টির রাতে মেসের সামনে দাঁড়িয়ে থাকা, আর লাইব্রেরির সেই নিষিদ্ধ রোম্যান্স, সবকিছু নীলের বুকের ভেতর হুল ফোটানো শুরু করলো। নীল হঠাৎ চিৎকার করে মেসের দেওয়ালে ঘুষি মারলো। না, আমি ওকে অন্য কারো হতে দিতে পারি না। ওই পাগলিটা শুধু আমার। বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে। আরিয়ান শেরওয়ানি পরে বিয়ের পিড়িতে বসা। অরুণী কোণের সাজে লাল বেনারসি পরে পাথরের মূর্তির মতো বসে আছে। তার চোখের জল শুকিয়ে গেছে। সে জানে নীল আসবে না, আর নীল না এলে তার জীবনের কোনো মানে নেই। সে শুধু জেদের বসেই ধ্বংসের পথে পা বাড়িয়েছে। কাজী যখন আরিয়ানকে কবুল করতে বললেন, ঠিক তখনই ভিলার প্রথম ফটক ভেঙে নীলের বাইকটা গর্জন করতে করতে ভেতরে ঢুকলো। নীলের পরনে সেই পুরনো ময়লা শার্ট, চুলে বৃষ্টির জল। সে সোজা বিয়ের স্টেজে উঠে এলো। আরে, এই ড্রেন ক্লিনার এখানে কি করছে? গার্ডস, একে বের করে দাও। নীল, তুমি এখানে কেন? নীল আরিয়ানের হাত থেকে মালাটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিল। সে অরুণীর সামনে গিয়ে দাঁড়ালো। অরুণী অবিশ্বাসের চোখে নীলের দিকে তাকিয়ে আছে। অরণি চৌধুরী, আপনি ভেবেছেন আরিয়ানকে বিয়ে করে আমাকে শাস্তি দেবেন? আপনি কি আসলেও মনে করেন আপনার এই শরীরে অন্য কারো ছোঁয়া সইবে? যে শরীরে বনের জঙ্গলি সর্দারের আশীর্বাদ আছে, যে শরীর এই মেকানিকের পাগলামিতে অভ্যস্ত, সেটা অন্য কেউ স্পর্শ করার সাহস রাখে না। পুরো বিয়ে বাড়ি স্তব্ধ। নীল সবার সামনে হাঁটু গেড়ে বসলো। তার চোখে আজ আর জেদ নেই, আজ এক গভীর তৃষ্ণা। আমি কোনোদিন বলতে চাইনি, কারণ আমি ভয় পেতাম আপনার আভিজাত্যকে, কিন্তু আজ বলছি, আমি আপনাকে ভালোবাসি অরণি। আপনি আমার সিনিয়র হতে পারেন, বড়লোক হতে পারেন, কিন্তু আপনি আমার সেই জঙ্গলি বউ, যাকে আমি কোনোদিন ডিভোর্স দিতে পারবো না। করবেন আবার আমায় বিয়ে, এই ভবঘুরে মেকানিককে? অরুণী আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে বিয়ের পিড়ি ছেড়ে নীলের ওপর ঝাঁপিয়ে পড়লো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে নীলের বুকে কিল মারতে লাগলো। এত দেরিতে কেন এলে নীলু? আমি তো মরেই যাচ্ছিলাম। কেন এত জেদ দেখালে? কি? চৌধুরী সাহেব এগিয়ে এলেন। তিনি বুঝতে পারলেন এই দুই পাগলের মাঝে আরিয়ান বা টাকা কিছুই টিকবে না। তিনি আরিয়ানকে বিদায় করে দিয়ে ঘোষণা করলেন, বিয়ে আজই হবে, কিন্তু বর আরিয়ান নয়, আমার জামাই হবে নীল। সেদিন রাতেই চৌধুরী ভিলার স্টেজে নীল আর অরুণীর বিয়ে সম্পন্ন হলো। তবে এবারের বিয়েটা ছিল শরীয়তি আর সম্মতির, বনের কোনো জবরদস্তি নয়। বাসর রাতে অরুণী যখন সেই দামি পালঙ্কে বসেছিল, নীল ভেতরে ঢুকে দরজাটা লক করে দিল। অরুণী হাসি মুখে নীলের দিকে তাকালো। কি হলো নীলু? এখন তো আর ডিভোর্স নিতে চাইবে না নাকি? মেকানিকের ইগো এখনো মরেনি? নীল অরুণীর খুব কাছে গিয়ে তাকে পাঁচা কোলা করে কোলে তুলে নিল। ইগো মরে গেছে অরণি, এখন শুধু ভালোবাসা আর আপনি। তবে মনে রাখবেন, আমি কিন্তু সেই বনো নীলই আছি। আজ রাতে কিন্তু কোনো এসি কাজ করবে না। অরুণী নীলের গলায় ঝুলে পড়ে কানে ফিসফিস করলো, আমি তো সারা জীবনের জন্য তোমার ওই জঙ্গলি গুহায় বন্দী হতেই চাই নীলু। চাঁদের আলোয় চৌধুরী ভিলার সেই ঘরে শুরু হলো এক নতুন ইতিহাস। ঝগড়া, অশান্তি আর জেদের দেওয়াল ভেঙে নীল আর অরুণী একে অপরের মাঝে এমন ভাবে বিলীন হয়ে গেল, যেন তারা আদিম সেই অরণ্যেরই দুই চিরন্তন পথিক। তাদের এই অসম প্রেম আর পাগলামি কলেজের করিডর থেকে জীবনের শেষ সীমানা পর্যন্ত এক অমর গল্প হয়ে রয়ে গেল।